লাইভে কি চলে গেছি আমরা? সাব্বির, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাগরণ নিউজ 24 এর আজকে লাইভ টক শোতে স্বাগত। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যাংকার, বিশিষ্ট সমাজসেবক, অর্থ সম্পাদক, জহুরুল হক সিটি সোসাইটি, আফতাবনগর, ঢাকা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব তৌহিদুল ইসলাম মাসুম, প্রধান সমন্বয়কারী, দক্ষিণ চট্টগ্রাম অঞ্চল, এনসিবি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব জাহিদুল আলম আল জাহিদ, সদস্য সচিব, গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম উত্তর জেলা। আমরা আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে ডাকসু নির্বাচন থেকে জাতীয় রাজনীতি, আগামী নেতৃত্ব কেমন হতে পারে, বা আগামী নির্বাচন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে রাজনীতিবিদদের কি ভূমিকা হতে পারে, সেই বিষয়ে আমরা আজকে অতিথির কাছ থেকে শুনবো। আমরা প্রথমেই চলে যেতে চাই জনাব জাহিদুল আলম আল জাহিদ। আপনার কাছে জানতে চাই, নানা জল্পনা কল্পনা শেষে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, আসলে এই নির্বাচনটা কিভাবে দেখছেন আপনি? জনাব মাসুদুল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি জনাব মাসুম বিল্লাহ। জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনার কাছে আমার একই প্রশ্নটা আমাদের অতিথি আর দুইজন হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম কারণে হয়তো বা সমস্যা হচ্ছে। তো আপনার কাছে জানতে চাই, যে নানা জল্পনা কল্পনা শেষে যে আমাদের যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হলো, তো বিষয়টা আসলে কিভাবে দেখছেন? কেমন হলো ডাকসু নির্বাচন? কি অবস্থা? যদি একটু জানাতেন। ধন্যবাদ। আজকে জাগরণ নিউজ 24 এর সঞ্চালক, ধন্যবাদ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখবেন দর্শকবৃন্দ, সকলকে আমি আমার ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানা জল্পনা কল্পনা যেটা বলছিলেন, শেষে গতকালকে অনুষ্ঠিত হলো সেই কাঙ্ক্ষিত ডাকসুর নির্বাচন। আসলে ডাকসুর নির্বাচনটা 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে আহ, অল্প কয়েকবারই অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি ধরি 90-এর পর থেকে আমরা মাত্র দুজন ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধি আমরা পেয়েছি, এরপরে পাইনি। 90 থেকে এই 2025 পর্যন্ত আমরা মাত্র দুবার ডাকসুর নির্বাচিত প্রতিনিধি পেয়েছি, যেটা 90-এর পরে 29 বছর পরে মেবি 2019 সালে ডাকসুর যে নির্বাচনটা আমাদের মাঝে হয়েছে, এরপর আবার 19 থেকে এ পর্যন্ত আমরা ডাকসুর নির্বাচন পাইনি। তো এই ডাকসুর নির্বাচন না পাওয়ায় আমাদের এই দেশে তরুণ নেতৃত্ব কখনো গড়ে উঠতে পারেনি। তো এখন আপনি যদি খেয়াল করেন যে পৃথিবীটার তরুণ নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে, আমরা যদি উন্নত বিশ্ব বা আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রের দিকে খেয়াল করি, তাহলে আপনি দেখবেন যে 25 থেকে 35-এর মধ্যে যে যাদের বয়স, তারা তাদের সংসদে প্রতিনিধিত্ব করে একটা গবেষণা দেখা গেছে 10%। আবার যদি 35 থেকে 45 পর্যন্ত, আরো প্রায় 30% প্রতিনিধিত্ব করে এই বয়সের যে যুবকরা 45 পর্যন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে 40%, 45 পর্যন্ত তারা সংসদের প্রতিনিধিত্ব করে বা দেশের রাজনীতির প্রতিনিধিত্ব করে। অথচ আমাদের দেশে আমরা দেখতে পাই, আপনি যদি খেয়াল করবেন, গত যে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকার, তাদের সময়ে সংসদে যারা প্রতিনিধিত্ব করেছে বা দেশের নেতৃত্ব দিয়েছে, তাদের গড় বয়স ছিল 65। অর্থাৎ 65-এ যেখানে আমাদের এজ শেষ হয়ে যায় প্রায়, অর্থাৎ আমাদের গড়াই 78, 68, 9 বা 70, যেখানে সেখানে আমরা 65 বছর বয়সের লোকেরা আমাদের দেশের নেতৃত্ব দিয়ে থাকে। সেই নেতৃত্ব থেকে আমরা আমাদের দেশকে বের করে আনতে পারিনি। এই জন্য আমাদের দরকার যেটা ছিল, আমাদের যে ইউনিভার্সিটি গুলোয় বছরে যে কাঙ্ক্ষিত সময়গুলো, একটা নির্বাচনের মাধ্যমে যদি আমরা একটা নেতৃত্বকে বের করে আনতে পারতাম, তাহলে হয়তো বা আমাদের দেশটাকে আমরা আরো অনেক এগিয়ে নিতে পারতাম। যাই হোক, গতকাল আমরা যে কাঙ্ক্ষিত সেই নির্বাচনটা, এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে এই নতুন বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশে প্রথম কোন নির্বাচন,
হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদের প্রতিনিধিদেরকে বের করে নিয়ে আসছে। এই প্রতিনিধিরা হয়তোবা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আহ, যে একটা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং এই নেতৃত্ব একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবে। সুতরাং যে এই ডাকসুর নির্বাচনের যে তাৎপর্যটা আমার কাছে খুব বেশি ছিল এবং সেই নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মাসুম বিল্লাহ। আমরা এখন একটু জনাব জাহিদুল আলম আল জাহিদ, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে নানা জল্পনা কল্পনা বাধা বিপত্তি অতিক্রম করে যে ডাকসুটি নির্বাচনটি অনুষ্ঠিত হলো, আসলে বিষয়টি কিভাবে দেখছেন? মানে একটু যদি মূল্যায়ন করতেন। আচ্ছা, প্রথমত আমার শুভ আলোচক সহ আমার উপস্থাপক ভাই, জামাল ভাই সহ সকলকে এবং যারা আমাদের এই ভিডিও লাইভ দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। প্রথমত আমার কাছে যে প্রশ্নটি এসেছে সেটি কাঙ্ক্ষিত একটি প্রশ্ন, যে কেমন হয়েছে এই ভোট এবং হচ্ছে কাঙ্ক্ষিত যে ডাকসু সেই ডাকসুর ফলাফল বিষয়ে আমি বলবো যে আসলে আমি তো যেহেতু অনেক দূর থেকে পর্যবেক্ষণ করেছি এবং আমাদের 3টি প্যানেলে আমাদের অংশগ্রহণ ছিল এবং যেই শিক্ষকদের প্রতিনিধিরা আসলে পর্যবেক্ষণ করেছেন তাদের মাধ্যমে তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে, পরিচয় থাকার কারণে আমি তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি এবং বুঝতে পেরেছি যে গ্রহণযোগ্য একটি ভোট হয়েছে। যারা ভোট গণনার সাথে ছিলেন তারা অনেকেই যেহেতু ব্যক্তিগতভাবে চিনি তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি এবং তারা নিজেরাও এক একজন পরীক্ষিত ব্যক্তি, যাদের সামনে আসলে কোনো ধরনের দুর্নীতি তারা মেনে নিবেন এটা আসলে অতটা বিশ্বাসযোগ্য না। সুতরাং বলা চলে ছোটখাটো কিছু অসঙ্গতির আলোচনা নানানভাবে উঠেছে, সেগুলো বাদ দিলে নির্বাচনটা ফেয়ার হয়েছে এবং নির্বাচনটি আশানুরূপ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করেছে। আর ডাকসুতে 78% শিক্ষার্থীরা বা যারা হচ্ছেন ভোটার তারা ভোট দিয়েছে। এটা আমাদের আনন্দের ব্যাপার এবং এটাকে আমরা একটি নতুন দিগন্ত বলে আখ্যায়িত করতে চাই। যেহেতু 2019 সালে একটি নির্বাচন হয়েছে, তো সেটার মধ্য দিয়ে আসলে ডাকসুর যেই ইন্টারেস্ট যেটা আমরা এইবার পেয়েছি, ছাত্রদের মধ্যে যে উৎসাহ আমরা পেয়েছি, সেটা কিন্তু গত 19 সালের নির্বাচনে আমরা ওইভাবে দেখিনি, পরিলক্ষিত হয়নি। আজকে আমরা একটি ডাকসু নির্বাচন উত্তর আজকে কথা বলছি, সুতরাং এটা অবশ্যই জাতির জন্য একটি আনন্দের সময় এবং যে ফলাফল হয়েছে তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যারা লড়েছেন জেতার জন্য তাদের সকলকেই তাদের যে ইশতেহার ছিল সেই ইশতেহারের সপক্ষে আগামীতেও এই ডাকসুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সেই স্বপ্নে আমাদেরকে টেনে নিয়ে যাবেন সেই আশা রাখছি। জি, ধন্যবাদ জনাব জাহিদুল আলম আল জাহিদ। আমরা এখন একই প্রশ্ন রাখতে চাই জনাব তৌহিদুল ইসলাম মাসুম আপনার কাছে। নানা জল্পনাকে শেষে যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হলো, আপনি কিভাবে মূল্যায়ন করছেন বিষয়টি? ধন্যবাদ যারা শুনছেন এবং আমার সহ আলোচক সবাইকে। তো বেসিক্যালি দেখেন, ইলেকশন ডেমোক্রেসির অনেক বড় একটা পার্ট। পাশাপাশি 2024-এর আন্দোলনের পরে আমাদের কাছে এক্সপেক্টেড ছিল যে ডাকসু চাকসু সহ বাকি যে নির্বাচনগুলো এগুলো প্রপারলি স্মুথলি হবে, এটা আমরা এক্সপেক্টেড ছিল। এই যে এটা এতদিন যে তালবাহানা বা আদার জিনিসগুলো হয়েছে এটা টোটালি আনএক্সপেক্টেড। আর এইভাবে একটা আনন্দঘন পরিবেশে সবগুলো পলিটিক্যাল দল পার্টিসিপেশন এরকম একটা ইলেকশন আমরা কখনো দেখিনি। আমি আমার বুদ্ধিতে দেখি নাই আলটিমেটলি। তো এই ইলেকশনটা আমরা বলবো যে বাংলাদেশের জন্য একটা রেভলিউশন এবং আগামী যে ডেমোক্রেটিক পদযাত্রা আমরা স্টার্ট করতে যাচ্ছি বা ফিউচার ইলেকশন হবে, তো এগুলোর জন্য এটা অনেক বড় একটা লেসন বলা যায়। সবগুলো পলিটিক্যাল দল এখানে পার্টিসিপেট করেছে, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ছিল। তো এর আগে 2019-এর যে ডাকসু ইলেকশনটা ছিল সেটা আমরা সবাই দেখেছি। সেখানে কিভাবে প্রার্থীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, যারা নির্বাচিত হয়েছে তাদেরকেও ডাকসুতে বসতে দেওয়া হয় নাই সহ আরো অনেক ধরনের ইনসিডেন্ট হয়েছে। তো এগুলোর পরে মানুষজন আসলে ডাকসু নিয়ে জানা শুরু করছে 2019-এ। তো এর আগেও কিন্তু ডাকসু ছিল,
বাট আলটিমেটলি ডাকসু তারা আয়োজন করে নাই কেন, কারণ তারা জানতো যে তাদের গ্রহণযোগ্যতা অতটুকু নেই যে ডাকসু ইলেকশন আসলে তারা সেখান থেকে জিতে আসবে। তো ওই পার্ট থেকে যদি আমরা বলি তাহলে আলটিমেটলি এটা একটা রেভলিউশনারি পার্ট, এবং এই পার্ট প্রপারলি গতকালকে এক্সিকিউশন হয়েছে, এবং আমরা মনে করি যে ইলেকশনের মাধ্যমে নেক্সট ইলেকশনে বেশ কিছু প্রভাব পড়বে, এবং বেশ কিছু ইলেকশন অলরেডি যে পলিটিক্যাল দলগুলো আছে তারাও পেয়েছে। জি, ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম মাসুম। আমরা একটু জনাব মাসুম বিল্লাহর কাছে যেতে চাই, আমরা জানতে চাই অনেকে নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন অনিয়মের, কতটুকু স্বচ্ছতা হলো এই নির্বাচনটি। তো অভিযোগ কি, আপনি এটাকে কিভাবে দেখছেন যে অনিয়মের যে অভিযোগটা আসলো এবং অনেকে বলছেন স্বচ্ছ হচ্ছে, তো দুইটাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন যদি জনাব মাসুম বলতেন। জি, ধন্যবাদ। আসলে আমরা 5 তারিখের পরে এক নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু গতানুগতিক ভাবে এখনো সেই যে দোষারোপের কালচার থেকে এখনো বের হয়ে আসতে পারিনি, হয়তো সময় লাগবে কিছুটা। আপনি যদি ডাকসু নির্বাচনটা যারা এখানে কাছের থেকে দেখার সুযোগ পেয়েছেন, আমি হয়তো 2-4 বার গিয়েছি এবং কালকে একটা দীর্ঘ সময় ওখানে থাকার সুযোগ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে এত সুন্দর নির্বাচন হয়তো অতীতে আমরা আর কখন দেখেছি সেটা আমার মনে হয় না। যেমন নির্বাচনে আমরা যে সমস্যাগুলো দেখতাম, যে জাল ভোটের প্রচলন, সিল মারা, অথবা নির্বাচনী কেন্দ্রে আসতে যে বাধা দেওয়া, এগুলো আমার কাছে কোনো কিছুই মনে হয়নি। তো সারাদিনই স্বতঃস্ফূর্তভাবে আহ এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ভোট দিয়েছে। দীর্ঘ লাইন আপনি দেখেছেন, যে মেয়েদের লাইন, ছেলেদের লাইন, কখনো গরম কখনো ছায়া, এর মধ্যে থেকে সারা দিন উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে। দেখো, কখনো কোনো জাল ভোটের কোনো অভিযোগ পাইনি, কখনো সিল মারার অভিযোগ পাইনি বা পেশি শক্তি, এমনকি ধাওয়া পাল্টা ধাওয়া, যেটা আপনি দেখবেন যে 2019-এর নির্বাচনেও কিন্তু ব্যাপক হয়েছিল, গন্ডগোল হয়েছিল, যেটা পুলিশের ধাওয়া পাল্টা প্লাস টিয়ার সেল নিক্ষেপ, এটা কাছের থেকে দেখার সুযোগ হয়েছে আমার। কিন্তু এই নির্বাচনটা এরকম কিছুই ছিল না। সকলের মধ্যে একটা আহ যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একটা সহাবস্থানের একটা দৃশ্য আমরা খেয়াল করেছি। আপনি যদি দেখেন ভোট গণনার সময় ওখানে বোধহয় 1 থেকে 1,500 লোক ওই যে সিনেট ভবনে সারা রাত অপেক্ষা করেছে, কিন্তু তারপর যে যার নেতা কর্মীর নাম নিয়ে স্লোগান দিয়েছে, কিন্তু কখনো তাদের মধ্যে একটু বাক্য বিনিময় হয়নি। এখন যে অভিযোগ, আসলে ওই যে আমি যে বলেছি যে আমরা সেই বিগত দিনের কালচার থেকে এখনো বের হয়ে আসতে পারিনি, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, এটা থেকে বের হতে পারিনি। আমাকে একজনে প্রশ্ন করেছে বা আমাকে বলেছে যে খুব কারচুপি হয়েছে। আমি বললাম, কারচুপি হয়েছে কোথায়? আপনি কি কোনো জাল ভোট হয়েছে? কয় না। বললাম কি সিল মেরেছে? না। কোনো বাধা দিয়েছে? না। কয় তাহলে কি হয়েছে? কয় কারচুপি হয়েছে। আসলে এইটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিগত দিনে আমরা যে দেখে এসেছি যে কারচুপি, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, রাতের ভোট, দিনের ভোট, এই কালচারটা থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারি নাই। তবে আমার বিশ্বাস, এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে ডাকসুর নির্বাচন, এরপর আগামীকালকেই আপনি জানেন হয়তোবা জাকসুর নির্বাচন আসবে, এরপর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন ইউনিভার্সিটি গুলো থেকে যখন একটা একটা নির্বাচন, যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব নির্বাচিত করতে পারে, আমার মনে হয় এই যে দোষারোপের রাজনীতিটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। জনাব মাসুম বিল্লাহ, আমরা দেখেছি যে হচ্ছে ফিল আপ করা ব্যালট হচ্ছে জমা দিচ্ছে বা হচ্ছে আগ থেকেই বিভিন্ন অভিযোগ আসছিল, আগ থেকেই হচ্ছে ব্যালট রেডি করে সেটা হচ্ছে ভোট নিজেদের নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, বিভিন্ন অভিযোগ আসছে। তো এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। একটা অভিযোগ, একজন ক্যান্ডিডেট অথবা ভোটার সে একটা ব্যালট বাক্স নিয়ে ভিতরে গিয়েছে। ব্যালট বাক্স আমরা জানি, যারা নির্বাচনে ভোট দিয়েছি বা বিগত দিনে যাওয়ার সুযোগ হয়েছে, ব্যালট যেখান থেকে না ভোটটা গিয়ে দেয় একটু আড়ালে গিয়ে, যেখানে একটু রেস্ট্রিক্টেড এরিয়া বা কেউ দেখতে পারে না, এরকম জায়গায় গিয়ে ভোট দিয়ে থাকে। এই ভোটার ঢাকা ইউনিভার্সিটি সাধারণত মেধাবী স্টুডেন্টরা লেখাপড়া করে, এছাড়া চান্স পাওয়ার সুযোগ নেই। উনি যখন ব্যালটটা নিয়েছে, যদি এখানে সিল মারা বা কোনো থাকতো, তাহলে হয়তো বা তখনই বলতে পারতো এটা কেন আছে। কিন্তু উনি এই ব্যালটটা নিয়ে ভিতরে গিয়েছে, আবার বের হয়ে অভিযোগটা করেছে। আমার মনে হয় এই অভিযোগটা যথার্থতা নেই, এবং ওখানে সিসিটিভি বা সিসি ক্যামেরা যে ছিল, সেখানেও আমার মনে হয় এই প্রমাণ হয়েছে বলে মনে হয় নাই। আর পক্ষান্তরে এই যে অভিযোগগুলো ছিল, এই ক্ষুদ্র অভিযোগ ছিল, বড় আকারে কোনো অভিযোগ আসলে ছিলই না আমার মনে হয়।
তো সার্বিক মিলাই বোধহয় বড় ধরনের কোনো অভিযোগ ছিল না, আর এখনো কারো অভিযোগ আসে নাই, যেটা ওই রেওয়াজ থেকেই বলছে আমি মানি না বা মানবো না বা কারচুপি হয়েছে, কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ হয় নাই বলেই আমার মনে হয়, এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে এটা আমি বিশ্বাস করি। বা আমার মতো আপনারাও হয়তো দেখেছেন। আহ, আর একটা বিষয় হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির এরিয়াটা কালকে যে নির্বাচনটা হয়েছে, এটা বাংলাদেশের একটা কাঙ্ক্ষিত নির্বাচন ছিল, যেই নির্বাচনটা সারা বাংলাদেশের দৃষ্টিতে এখানে ছিল। প্রশাসন বলেন, মিডিয়া বলেন, এই মিডিয়ার থেকে কারো কোনো মিডিয়ার থেকে আমরা পাই নাই যে এখানে এরকম কোনো নিউজ পাই নাই যে কোনো কারচুপি এই নির্বাচনে হয়েছে। আমার মনে হয় যে খুব খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং যে অভিযোগগুলো এসেছে এটা খুব দুর্বল এবং ছোটখাটো অভিযোগ বলে আমার মনে হয়। ধন্যবাদ। জি, জনাব তৌহিদুল ইসলাম মাসুম, প্রধান সমন্বয়কারী দক্ষিণ চট্টগ্রাম অঞ্চল এনসিপি। আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই, যে এই যে ডাকসু নির্বাচন হলো, এখানে বিভিন্ন অনিয়মের অভিযোগ আসছে, আর এক পক্ষ বলছে যে খুব স্বচ্ছ হয়েছে। তো আসলে বিষয়টা কি যদি একটু জানাতেন। দেখুন, একটা ইলেকশন যখন হয় তখন আলটিমেটলি পক্ষ বিপক্ষ থাকে। পাশাপাশি আপনার একটা কথা আছে, যখন আমি হেরে যাব তখন আমার কিছু এক্সকিউজ দরকার। তো আলটিমেটলি এই এক্সকিউজ গুলো কারা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তাদের ভোটের সংখ্যাও যদি আপনি গণনা করেন, তাহলে যদি কম্পেয়ার করেন বাকি যারা জিতেছে তাদের সাথে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য সিনারিও। ওই যে একটা মেয়ে ভাইয়া একটু আগে মেনশন করলো, যে একটা মেয়ে যে এই কমপ্লেনটা করেছিল আলটিমেটলি, সো তার নিজেরই হলের আরেকটা স্ট্যাটাস দিয়েছিল যে ওনার সাথে একই সাথে সে ভোট দিতে গিয়েছে এবং একই সাথে ভোট দিয়ে দুইজনের পরে সে বের হয়ে আসছে। তো ভোট কেন্দ্রে সে এমন কিছু দেখে নাই, সে এমন কিছু বলেও নাই, আলটিমেটলি বের হয়ে এই ধরনের গুঞ্জন সে করেছে। তো এইগুলো আসলে পরিকল্পিত। তো একটা রাইট। নির্বাচনকে বিতর্কিত করার জন্য বা একটা ইলেকশন ফেয়ারলি হচ্ছে সেটাকে কোনোভাবে সেবোটাইজ করা যায় কিনা, তো এগুলোর জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করেছে আলটিমেটলি। এখানে বামদের দল আছে, আপনারা জানেন, পরাজিত শক্তির ওদেরও কেউ কেউ আছে। তো এরা এটা প্রতিহত করতে চাইবে, এটা বিতর্কিত করতে চাইবে, এটা স্বাভাবিক। তো এট দ্য এন্ড অফ দ্য ডে ইলেকশনটা প্রপারলি হয়েছে বলে আমার মনে হয়। আর এই ধরনের কোনো স্কোপই ছিল না। আপনারা জানবেন হয়তো বা ওখানে অন দ্য স্পট অনেক সিনিয়র সাংবাদিক ছিল, আমারও বেশ কয়েকজন পরিচিত ছিল, ওদের সাথে কন্টিনিউসলি যোগাযোগ করতেছিলাম। তো ওদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছিলাম যে এই ধরনের কমপ্লেন আসতেছে, এগুলোর কোনো যৌক্তিকতা আছে কিনা। তো বলুন না, এটা ইটস নট পসিবল। কারণ ব্যালট বক্স প্রতিটা চেক করে তারপর হচ্ছে ওখানে ঢুকানো হয়েছে, সিলগালা করা হয়েছে, প্রতিটা ব্যালট বক্সের যে ব্যালট পেপার গুলো ছিল এগুলো চেক করা হয়েছে। তো এরপরে আলটিমেটলি এই জিনিসগুলো ইম্পসিবল। তো অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করতে পারে, বাট আই থিঙ্ক দ্যাট দ্য ইলেকশন ওয়াজ ফেয়ার। জি, জনাব তৌহিদুল ইসলাম মাসুম, আপনার কাছে যেটি জানতে চাই আমরা, বিজয়ী যে প্যানেলটি ছাত্র ইসলামী ছাত্র শিবিরের, তারাও একটি অভিযোগ করেছিলেন যে ছাত্র দল তাদের ব্যালট নিজেরাই ফিল আপ করে জমা করছেন বক্সে। তো সেই বিষয়টি কিভাবে দেখবেন? এটাও সেম, আলটিমেটলি একজন আরেকজনকে ব্লেম করার চেষ্টা করেছে। এটা ছাত্র শিবির হোক বা ছাত্র দল হোক বা বাক্সাস হোক, এভরিওয়ান ডিড দ্য সেম থিং। বাক্সাসের ওরাও করেছে এই জিনিসটা। জি, জি, ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম মাসুম। জনাব মাসুম বিল্লাহ, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা, কি কি মনে করছেন? জি, আসলে এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলেই আমি মনে করি, কিছুটা হলেও। কারণ আমরা সেই নির্বাচন মুখী ছিলাম না, এই জাতিটা আমরা। আপনি যদি খেয়াল করেন যে 2008-এর পরে আমরা প্রকৃত অর্থে বাংলাদেশে কোনো নির্বাচন পাইনি, কখনো রাতের ভোট, কখনো দিনের ভোট, কখনো ভোটবিহীন সরকার আমরা পেয়েছি। এর মাধ্যমে আমরা আহ, প্রায় 15টা বছর বা 16টা বছর কাটিয়েছি। আপনি যদি ধরেন একটা ছেলে 2008-এ যদি 15 বছর থাকে, সে কিন্তু কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে বা ভোট দিতে পারে নাই। তাহলে 15 বছর পরে, 15 বছরের লোকটা যখন পারেনি, তারপর যখন ভোটার হলো, তারপরে 15 বছর, 15 বছর, 15, 15, 30 বছর, এই বাংলাদেশের একজন 30 বছরের একজন নাগরিক একটা জাতীয় নির্বাচনে তার ভোট দিতে পারেনি বা তার নেতা নির্বাচন করতে পারেনি। এটা আমাদের জন্য খুব একটা কষ্টের বা দুঃখের বিষয় ছিল। যাই হোক, এই 5 তারিখের
যে জুলাই অভ্যুত্থান, এদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিস্ট সরকারকে উঠিয়ে দিয়ে আমাদেরকে একটা যে সরকার, ইন্টারিম সরকার আমাদেরকে দিয়েছে, হয়তো এই ইন্টারিম সরকার একটা চ্যালেঞ্জ হিসাবে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। কিন্তু এর মধ্যে আমরা যা দেখেছি যে এই ইন্টারিম সরকারের সময় বিভিন্ন দলের, আমি কোনো রাজনৈতিক স্পেসিফিক কোনো রাজনৈতিক দলকে আমি উদ্দেশ্য করে বলবো না, যে যাদের কাছে জাতির সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা বা প্রত্যাশা ছিল যে এই ইন্টারিম সরকারের পরে যে সরকারটা আসবে, এরকম একটা দলের কাছে জনগণের একটা প্রত্যাশা ছিল বা জনগণের একটা চাওয়া ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ করতে তারাও ব্যর্থ হয়েছে। আপনি দেখবেন যে 5 তারিখের পরে যে কোনো আহ ব্যক্তি, দল বা বিভিন্ন দলের বা কোনো স্পেসিফিক দু একটা দলের লোকজন যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণে মেতে উঠেছে, তাতে আমরা সেই পিছনকে আবার এদেশের জনগণ আবার মনে আনছে বা স্মরণ করছে যে আবার যদি সেই একটা পরিস্থিতিতে যায়, তো সুতরাং সে দৃষ্টি থেকে এদেশের জনগণ এখনই অনেক চিন্তা করতেছে যে আবার আমরা পিছনের দিকে চলে যাব কিনা। সুতরাং এই চিন্তাটার কারণে আজকে যে গতকালকে যে ডাকসুর যে নির্বাচনটা ফ্রি ফেয়ার নির্বাচনের মাধ্যমে একটা আহ, আহ, পরিবর্তন আসছে, তো আমার মনে হয় যে সারা দেশে জনগণও এরকম একটা বিপ্লব বা পরিবর্তনের চিন্তা করছে। কারণ পিছনের দিকে আর ফিরে যেতে চায় না এদেশের জনগণ। তারা ভোট বিপ্লবের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে উপহার দিতে পারে, হয়তোবা একটা ভালো একটা পরিবর্তন চাইবে। এবং এই প্রভাবটা জাতীয় রাজনীতিতে অবশ্যই আসবে। কেন আসবে? যেহেতু এদেশের লোক আর পিছনে ফিরে যেতে চায় না, তারা একটা ভালো নেতৃত্ব চায়, তারা চাঁদাবাজি দেখতে চায় না, খুন, ধর্ষণ এগুলো দেখতে চায় না, দুর্নীতি দেখতে চায় না। তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেই সিঙ্গাপুরের মতো বা মালয়েশিয়ার মতো, যদি আমরা পার্শ্ববর্তী দেশগুলোর উদাহরণ দিয়ে থাকি, তার মতো আমরা এগিয়ে যেতে চাই। এই এগিয়ে যাওয়ার জন্য একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা আশা করি, আমার বিশ্বাস যে জাতীয় রাজনীতিতে এই প্রভাবটা পড়বে বলে আমি বিশ্বাস করি। আনমিউট করেন। জি জনাব মাসুম বিল্লাহ, আমরা দেখেছি যে আপনার টক ডাকসু নির্বাচনের আগ মুহূর্তে ছাত্র দল এবং বিভিন্ন দল যারা আছে ছাত্র শিবিরের প্যানেলের বিরুদ্ধে, তারা বিভিন্ন 71, তারপর হচ্ছে 72 সহ বিভিন্ন তারা অপবাদ দিয়েছিল। তো আসলে এই যে এক কথায় বলা যায় শিবির স্বাধীনতা বিরোধী বা এরকম বিভিন্ন অপবাদনা ছড়ানো হয়েছিল, তো তারপরও যে এই একটা শিক্ষিত জাতি তাদেরকে বেছে নিল, আসলে এটা কি আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য যদি বলতেন? আসলে এইগুলো তো, এই আলোচনাগুলো নির্বাচন কেন্দ্রিক, এই আলোচনাগুলো আসে বিভিন্ন সময়। আমি এরকম একজন ছাত্র নেতাকে দেখেছি, তাদেরকে যখন আপনার ওই যে 92 শামসুন্নাহার হলের আহ, ব্যাপারে তাদেরকে দোষারোপ করা হইলো, তখন বলতে এটা তো আমাদের সময় না, আমাদের পূর্বের সময়ের। তো পূর্বের সময়ের দায়িত্বটা সে নিতে রাজি না। তাহলে এখন এই যে তরুণ নেতৃত্ব যারা আছে, তারা এই 71-এর দায়িত্ব নিতে নিঃসন্দেহে রাজি না। আর এই 71-এর তকমা বা রাজাকার বা যাই বলেন, এই তকমাগুলো এখন আর জাতি নিতে চায় না। জাতি দেখতে চায় যে এখন এই বর্তমান সমাজের কারা চরিত্রবান, কারা দুর্নীতি মুক্ত থাকতে চায়, যারা ভালো একটা জাতি আহ চায়, তাদেরকেই বেছে নিতে চায়। আসলে এই অভিযোগগুলো আমাদের দেশে থাকে। নির্বাচন আসলে কেউ যুদ্ধ অপরাধী, কেউ রাজাকার, কেউ ভারত প্রেমী, কেউ পাকিস্তান প্রেমী, এই কথাগুলো বিভিন্ন সময় আসে। কিন্তু এদেশের লোকজন এখন অনেক শিক্ষিত এবং সচেতন। এই সচেতন হিসাবে এই জিনিসগুলা, টোপগুলা এখন আর নেয় না। আপনি দেখেন যে এখন কিন্তু সারা পৃথিবীতে একটা বিরাট পরিবর্তনের দিকে। আপনি যদি আমাদের উপমহাদেশে দেখেন, শ্রীলঙ্কাতে একটা পরিবর্তন আমরা দেখেছি। শ্রীলঙ্কার পরে কিন্তু আমাদের পরিবর্তন, এরপর ইন্দোনেশিয়া, এবং গতকাল বা পরশুর দিকে আপনি তাকিয়ে দেখেন নেপালের অবস্থা কি হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পদত্যাগ করে কিভাবে চলে গিয়েছে। এমনকি অর্থমন্ত্রীকে বিভিন্ন ভাবে তার পোশাক টোশাক খুলে তাদেরকে টর্চার করেছে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে জনগণ এখন অনেক সচেতন। তারা চাইলেই কোনো প্রোপাগান্ডা বিশ্বাস করে না। জনগণ বুঝে, শিক্ষিত হওয়ার সাথে সাথে মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারে। আপনি চাইলেই কিন্তু যে কোনো কিছু তাকে বুঝাতে পারবেন না। তার একটা নিজস্ব পারসেপশন আছে, সে যে কোনো কিছু জি ধন্যবাদ জনাব জাজমেন্ট করতে মাসুম বিল্লাহ। জি জাজমেন্ট করে। ধন্যবাদ জনাব ধন্যবাদ। মাসুম বিল্লাহ। আমরা
জাহিদুল আলম আল জাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা নানা জল্পনা কল্পনা বিভিন্ন বাধা বিপত্তির মুখে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হলো, বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনিয়ম এবং স্বচ্ছতা নিয়ে, এই বিষয়ে কি বলবেন জনাব জাহিদুল আলম আল জাহিদ? আচ্ছা, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি। একটু আগেই আমি একটু নেটওয়ার্ক বিভ্রাটে পড়েছিলাম এবং নেটওয়ার্ক বিভ্রাটে পড়ার কারণে আমার দর্শকের সাথে আমার যোগাযোগটি স্থাপিত হতে ব্যর্থ হয়েছি। আর আবারও ফিরে এসেছি। ধন্যবাদ সকলকে। আমি যে বিষয়টা আলোচনায় আসলো, আমি আসলে প্রধানত এখানে প্রথমেই আমার বক্তব্য উল্লেখ করেছি বিচ্ছিন্ন কিছু ঘটনা, যেখানে নানানভাবে সেটাকে শাখা প্রশাখা করে বক্তব্য লম্বা করা যায়, কিন্তু আমি সেটা লম্বা করতে চাই না। শিক্ষক নেটওয়ার্কের যেই উপস্থাপিত বক্তব্য, সেখানে আমরা জেনেছি যে জিমনেশিয়ামের পাশের যে হলটি, সেখানে ভোটকে ধীরগতির করা হয়েছে। তারপরে সেখানে আমরা জেনেছি যে জগন্নাথ হলে একই ধরনের একটা জটলা পাকানোর কারণে ওইখানে কিছু ধীরগতি হয়েছে, এবং আরো কিছু ছোট ছোট ঘটনা আমরা দেখেছি, কিছু ব্যালট স্ট্যাপিং আমরা দেখেছি। তারপর কেন ভোট কেন্দ্রে শিবির সমর্থিত প্যানেল উপস্থিত ছিল, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা সমালোচনা হতে দেখেছি। কিন্তু ভোটের যে পার্থক্য, সেই ভোটের পার্থক্য দিয়ে আমরা যদি বিবেচনা করি, সেইখানে ভোটটা স্বতঃস্ফূর্ত হয়েছে এবং সেই স্বতঃস্ফূর্ত ফলাফলকে মেনে নিতে হবে এবং মেনে নিয়েই সামনের দিনের পথ চলাকে কিভাবে আরো পরিকল্পিত করা যায় সেটা ভাবতে হবে। এখানে বিএনপির যে প্যানেল, সেই প্যানেলের ভরাডুবি হয়েছে, সেটা একই সাথে বিএনপির জন্য একটা সংখ্যা। কিন্তু আরেক দিকে আমরা যদি বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ জাতীয় রাজনীতির কথা বলি, সেখানে মনে হয় এই ভরাডুবি বিএনপির যে ওভার কনফিডেন্ট, সেটাকে একটু মিয়মান করবে এবং ওভার কনফিডেন্সি তারা যেই কাজগুলো করছিল সেগুলোকে একটু লাগাম টানবে এবং নিজেদেরকে পুনর্মূল্যায়নের সুযোগ করে দিয়েছে, সেটাকে তাদের মানতে হবে। আর অন্যান্য সংগঠনের মধ্যে আমি একটি সংহতি দেখেছি সকলের মধ্যেই। এই সংহতিটাকে ছাত্র রাজনীতিতে পজিটিভ জান্ডা হিসেবেই বয়ে বেড়াতে হবে এবং সামনের রাজনীতিতে বাংলাদেশকে পুনর্নির্মাণ করার ক্ষেত্রে ছাত্রদেরকে সংগঠিত থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখানে আমি যে আলোচনা করব ভেবেছিলাম, জামাল ভাই আমাদের মাসুম বিল্লাহ ভাইকে লাস্ট যে প্রশ্নটি করেছেন, সেটার লেজ ধরে যদি আমি কিছু বলি, সেখানে আমি বলবো যে আগের পুরাতন যে মুখস্থ ঘৃণার রাজনীতি আমরা গত 17 বছর দেখেছি, আরো লম্বা করে বললে গত 54 বছর দেখেছি। এই মুখস্থ ঘৃণা আর মুখস্থ স্বপ্ন দিয়ে আর কিছুই হয়তো আমাদের অর্জিত হবে না, এটা কালকের ডাকসু নির্বাচনের ফলাফল আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে। আরো স্পষ্ট করেছে, ঘৃণা যদি আপনার প্রধান শক্তি হয়, তাহলে অন্যরা আপনাকে মনে হয় আগের মতো করে বিবেচনায় নিবে না। আগের বিবেচনা বলতে বিভিন্ন চেতনার বিবেচনা। এই চেতনার কথা বলে যারা যা কিছু করেছে, সেখানে তো চেতনাটা ফুটে ওঠে নাই। চেতনাটাই উল্টো একটা দৈত্য আকারে মানুষের ঘাড়ে নিয়ন্ত্রণ করেছে। এবং একই সাথে যুদ্ধ অপরাধ যে ট্যাগিং, সেই ট্যাগিংটা গত 54 বছরে কেন মীমাংসিত না হয়ে এখনো পর্যন্ত রাজনীতিতে নতুন নতুন রূপে হাজির হয়, সেই বিষয়গুলো বোদ্ধা রাজনীতি যারা গত 54 বছর বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের রাজনীতির সাথে যুক্ত ছিল, মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল, তারা কেন এত 54 বছর মীমাংসা করতে পারলো না? এই বিষয়গুলো তাদের উপরে ছাড়তে হবে এবং আগামীর রাজনীতিতে কিভাবে বাংলাদেশপন্থী স্বপ্ন কে আমরা ধারণ করে বাংলাদেশকে সত্যিকারের একটি বিনির্মাণের স্বপ্ন, যেটা বাংলাদেশ দেখেছে 36 জুলাই বিপ্লবে, সেটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি কিভাবে, সেটা আমাদের দেখতে হবে। গত 1 বছরে অনেক ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে, সেই ক্ষয়ক্ষতিকে কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে আমাদের ভাবতে হবে। আমরা চাই বাংলাদেশ। জাহিদুল আলম আল জাহিদ, আপনার সাথে যদি আমি একটু অ্যাড করি, আমরা ভিপি প্রার্থী জনাব মেঘমল্লা বসু যিনি ছিলেন, তিনি বলেছিলেন, আমরা জানি। আমি এই বিষয়ে জামাল ভাই, এই বিষয়ে আমার আরেকটু বক্তব্য আছে। আমি আসলে পুরো প্রচারণাগুলো আমি খেয়াল করছিলাম। এই পুরো ডাকসু প্রচারণার মধ্যে একজন ব্যক্তি যার প্রচারণায় আমরা ঘৃণা দেখেছি, যে সে একজন জিএস প্রার্থী ছিলেন। আপনি নাম বলছেন, আমি নামটি
আপনার উল্লেখিত নামের উপরেই বলছি, তিনি আসলে একজন বিপি প্রার্থীকে, শিবিরের বিপি প্রার্থীকে সে ঘৃণা করার কথা বলেছে। এই ঘৃণা হয়তো এই নির্বাচনে আলাদা করে অন্য কিছু মানুষের মধ্যে দেয়নি, কিন্তু এই ঘৃণা, তার যে ঘৃণা প্রদর্শন করার যে যোগ্যতা, সেই যোগ্যতা তাকেই কিন্তু অনেক বেশি আস্থা করে নিক্ষেপ করেছে। তার উপরে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তার আহ, ব্যক্তির যখন ঘৃণাটা মুখ পর্যন্ত চলে আসে এবং সেটা যখন তার রাজনৈতিক এজেন্ডা হয়ে দাঁড়ায়, তখন আসলে তার কাছে পজিটিভ রাজনীতি অনেক বেশি ধোঁয়াশায় নিমজ্জিত হয়। এবং সেটাই হয়েছে, শিক্ষার্থীরা তার উপরে আশা হত হয়েছে এবং সেটা ভোটের মাধ্যমে ফলাফলটা হয়তো তার বিপরীতে চলে এসেছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আহ, ঘৃণা দিয়ে আসলে নতুন রাজনৈতিক তাৎপর্য তৈরি করার কিছু নেই। এখানে রাজনীতি করতে হবে আপনার বাস্তবিকতা, আপনার আহ, যে রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক কালচার আপনি কোনটা ছাত্রদের সামনে হাজির করছেন। জনাব জাহিদুল আলম আল জাহিদ, আমি আপনার সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে, আমি আমি প্রশ্নটা পরিপূর্ণ করতে পারিনি, আপনি যদিও বা উত্তরটা দিয়ে দিয়েছেন। তো আমি আমি জানতে চাচ্ছিলাম যে মেঘমুল্লাহ বসু যে বলেছিল, আমরাও জানি তোমরাও জানো, সাদিক কায়েম পাকিস্তানি। তো হচ্ছে এই যে পাকিস্তানি, তার মানে কি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা, বাংলাদেশের যারা বাংলাদেশ যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসে বাংলাদেশ নিয়ন্ত্রণ করে বা করবে, তারা কি সেই পাকিস্তানিদেরকে মেনে নিয়েছেন, এরকম কিছু? আচ্ছা, যখনই আমরা কাউকে পাকিস্তানি বলি, এর বিপরীতে ভারত পন্থার একটা উন্মেষ এই বাংলাদেশে দীর্ঘকালের আলোচ্য বিষয়। সুতরাং আমরা যদিও মেঘমুল্লার এই পোস্টটি পরবর্তীতে ডিলিট করেছেন এবং নিজের মুখেও এই স্লোগানের বিপরীত নেটওয়ার্ক অবস্থানটা সে প্রবলেম। ব্যাখ্যা করেছেন। তারপরও আমি বলবো যে তার এই যে ঘৃণা প্রদর্শন এবং একজন বর্তমান ছাত্র নেটওয়ার্ক নেতাকে প্রবলেম পাকিস্তানি করতেছে। বলে ট্যাগিং করা, সেই ট্যাগিংটা হিতে বিপরীত তার জন্য হয়েছে। স্যার, ইতিমধ্যে সে সেটার ফলাফল পেয়েছে। মিট করে ফেলছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এতক্ষণ ঠিক ছিল, এখন? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার জনাব বক্তব্য স্পষ্ট। জাহিদ, হ্যাঁ, আমাদের সঞ্চালকই তো মনে হয় আউট হয়ে গেল, নেটওয়ার্ক ইস্যু। নেটওয়ার্ক নানান সময় নানান জনকে নানান ধরনের অভিজ্ঞতা দেয়। একটু আগে আমার হয়েছে এই অভিজ্ঞতা। আচ্ছা, আমরা মনে হয় এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আমি যে আলোচনায় ছিলাম, ম্যাকমুলারের যে এই স্লোগানটির ব্যাপারে এই আমাদের উপস্থাপক উল্লেখ করেছেন, সেই স্লোগান বিষয়ে সে নিজেও দুঃখ প্রকাশ করেছে এবং সে হয়তো বুঝতে পেরেছে এটা তার ভুল পর্যবেক্ষণ ছিল। আমরা কোনো বর্তমানের ছাত্র নেতাকে যদি পাকিস্তান ট্যাগিং দিই, এর বিপরীতে ভারত ট্যাগিং এর ব্যাপারটা আসে। আর আমরা চাই ভারত না, পাকিস্তানও না, বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করবে এই 54 বছর পরে নতুন বিপ্লবোত্তর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নতুন স্বপ্নে যে বাংলাদেশ পুনর্নির্মাণের কথা যেটা বলেছে, পুনর্নির্মাণে আমরা প্রথমত স্বাধীনতার মধ্য দিয়ে যেটা চেয়েছিলাম, সাম্য এবং হচ্ছে মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বা হচ্ছে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা আমরা কায়েম করতে পারি নাই। আমাদের বিপ্লবোত্তর 1 বছরেও আমরা অনেক ভাবে আশাহত হয়েছি। আমরা বিপ্লবের যোদ্ধাদেরকে, আমি নিজেও এই আন্দোলনে আহত হয়েছিলাম। পঙ্গুত্ব বরণ করার কথা ছিল, হয়তো এখন সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের স্বপ্নটা এই সরকারটা ঠিকঠাক মতো ধারণ করছে না। এই সরকার নিজেই নিজেকে এবং সরকার বলে দাবি এই করছে না। জিনিসগুলো করছে না, এই যে এখানে বিভিন্ন চট্টগ্রাম ধরনের মেডিকেল, ইনফ্লুয়েন্স আছে। এই যে এই আমরা আমাদের হয়তো মাসুম ভাইয়ের এবং হচ্ছে মাসুম বিল্লাহ ভাই ঢাকা থেকে হয়তো দেখছেন আমাদের যে সিউর যে ঘটনা প্রবাহ,
এই ঘটনা আমাদেরকে হতাশ করেছে। আমাদের গণ অধিকার পরিষদের এই জুলাই অভ্যুত্থানের একজন সহযোদ্ধা নুরুল হক নূর, আহ, সে নিজেও খুব গুরুতরভাবে আহত হয়েছেন বাংলাদেশের এই সরকারের প্রশাসনের মাধ্যমে। এবং সেইখানে আমরা দেখছি এখানে একজন এখানে ন্যাশনাল। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা অনেকে হয়তো বা এই জিনিসগুলা যারা দর্শকরা আছে আর কি, ওরা হয়তো অনেক কিছু জানে না। ভেরি রিসেন্টলি আমার আর্মির খুবই সিনিয়র একজনের সাথে কথা হচ্ছিল, উনি এক সময় বান্দরবানও ছিল। তো উনি আমাদের পজিটিভ সাইডে আর কি। তো উনি আমাকে বললো, তোমাকে আমি অনেক আগে থেকেই বলতাম যে আমাদের আর্মির সাথে কাজ করার জন্য। বাট আমার যে সিনিয়র কমান্ডেন্টরা আছে বা সিনিয়র যারা নেতৃত্বরা আছে, তারা আমাদের কন্ট্রোলে নাই, তারা তোমাদের কন্ট্রোলে নাই। তারা আগে সরকারের নিয়োগকৃত, আপনার জানেন ব্রিগেডিয়ার জেনারেলের পর থেকে বাকি যে নিয়োগগুলো হয় এগুলো মোটামুটি পলিটিক্যাল নিয়োগই হয়। এরপরে যত ধরনের প্রমোশন বা আপনার কোথায় কাকে দেওয়া হবে, এই জিনিসগুলো আসলে পলিটিক্যাল ভাবেই আলটিমেটলি এটা ডিসাইড হয়। তো ওনার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে আলটিমেটলি হাসিনাকে যখন পাঠানো হয়েছে তখন একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে যে কিছুদিন পরে আমরা আপনাকে ফিরিয়ে আনবো এবং যা যা করার সেটা আমরা এর মধ্যেই করে নিব। তো তাদের প্ল্যান যেটা ছিল আপনারা জানেন, এর মধ্যে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান একবার ইন্ডিয়া গিয়েছিল, সে এসে এবার স্টেটমেন্টও দিয়েছিল যে আমার সাথে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের সাথে কোনো কথা হয়েছে, কি কথা হয়েছে সেটা আমি ভারতের পারমিশন ছাড়া বলতে পারবো না। তো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান আলটিমেটলি, যে জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগের যারা আছে, যারা আপনার ইমেজ স্ক্রিন আছে হয়তো বা তাদেরকে পুনর্বাসনের একটা প্ল্যান ছিল। কিছুদিন আগে জাতীয় পার্টির একজন বলেছেও সেই জিনিসটা, যে আওয়ামী লীগের যাদের মামলা বা অন্য ধরনের কোনো ইনসিডেন্ট নাই তাদেরকে আমরা নমিনেশন দেব। So that was the plan, and that is going to be implemented by army. জি, আসসালামু আলাইকুম। So first, ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, জামাল ভাইকে আমরা আবার লাইনে আছি। স্বাগতম। হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। জি, আমাদের আমাদের মানে আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আহ, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো আপনারা সংযুক্ত ছিলেন। তো জনাব জাহিদুল আলম আল জাহিদ, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক এবং অতিথিবৃন্দ, ডিসকানেক্ট, এখানে কারিগরি ত্রুটির কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো আমরা আবার একটু কন্টিনিউ করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। জনাব জাহিদুল আলম আল জাহিদ, আমি আসলে ওই যে প্রশ্নটা করেছিলাম, যে পাকিস্তান পন্থী বলেছিল, সেটা আসলে জনগণ পাকিস্তানি হিসেবেই ভোট দিয়েছে না অন্য কিছু, যদি একটু বলতেন। না, আমরা কিন্তু আলোচনা চালিয়ে নিয়ে গিয়েছি। ও আচ্ছা, জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব জাহিদুল আলম আল জাহিদ এবং তৌহিদুল ইসলাম মাসুদ এবং মাসুম বিল্লাহ ভাই, জাহিদ ধন্যবাদ ভাই কিছু অ্যাড আপনাদেরকে। করতে চাইলে অ্যাড করতে পারে। জি 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 জি, কিছু অ্যাড জাহিদ ভাই করবেন কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করে। জাহিদ ভাই? অ্যাড অ্যাড করার ব্যাপার যেটা ছিল, আপনি যে আবারও যে আলোচনাটা সামনে আনলেন, এখানে পাকিস্তানি স্লোগান দেওয়ার কারণে পাকিস্তানি ভেবেই ভোট দিয়েছে, এই কথাটার আমি সম্পূর্ণ বিরোধিতা করি। আমি মনে করি আহ, জনগণ হচ্ছে, বা জনগণ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেঘমুল্লার বসুর এই স্লোগানকে পজিটিভলি নেয় নাই। মেঘমুল্লার বসু নিজেও এই স্লোগানটি পরবর্তীতে রিভিউ করেছে, সেই উইথড্র করেছে। এবং বাংলাদেশের ছাত্ররা কাউকে পাকিস্তানি বিবেচনায়, কাউকে ভারত বিবেচনায় ভোট দেয় না। যা বিবেচনা করার সেটা সে বাংলাদেশে তার তার অবস্থানের উপরে, তার তার কমিটমেন্ট, তার তার স্থানীয় যেই প্রতিশ্রুতি এবং কানেকশন, মানে হচ্ছে শিক্ষার্থীদের সাথে যে যতটা কানেক্টেড হতে পেরেছে, আহ, তার প্রতিফল আকারে সেই ফলাফলটা পেয়েছে বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ জনাব জাহিদুল ইসলাম আল জাহিদ। আমরা এখন জনাব তৌহিদুল ইসলাম মাসুম, আপনার কাছে জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, এটা আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, যদি একটু বলতেন। আহ, ধন্যবাদ। তো প্রথমত আমি কিন্তু ডাকসু ইলেকশনে প্রথমে কোনো ইন্টারেস্ট দেখাই নাই, কারণ এটা একটা আমার মনে হচ্ছে একটা ইনস্টিটিউশনের নির্বাচন, এবং এই ইনস্টিটিউশনের নির্বাচনটা তাদের মাধ্যমে হচ্ছে যারা এই ইনস্টিটিউশনে পড়ে বা সম্পৃক্ত আছে বা যারা ভোটার বা প্রার্থী তাদের জন্য। তো প্রথমে আমি তেমন একটা ইন্টারেস্ট নিই নাই, কিন্তু গতকালকে থেকে আমি এটাতে ইন্টারেস্টেড হয়েছি। কেন? আহ, অনেকগুলা কারণ আছে। প্রথমত হচ্ছে আমার মনে হয়েছে এখানে যারা লড়ছে, আমি বিপি প্রার্থী বা আদার যে প্রার্থীগুলো ছিল সবাই কিন্তু আলটিমেটলি আমাদের 24-এর শক্তির সাথে, 24-এর যে আন্দোলন ছিল সেটার সাথে সম্পৃক্ত ছিল। সুতরাং ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি সবাই আমাদের সহযোদ্ধা। সেকেন্ডলি সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সবাই মেধাবী, সবাই সেলফ কনসিয়াস স্টুডেন্ট।
তো ওই দিক থেকে যদি চিন্তা করি তাহলেও সবাই আমাদের জন্য ইকুয়াল। তো আমাদের ডিভাইডটা কোথায় হচ্ছে? ডিভাইডটা হচ্ছে আমাদের পলিটিক্যাল যখন এসপেক্ট আসছে, বা আমাদের ইথিক্স মোরালিটির দিক, বা আমাদের কে কোন দিক চুজ করবো, বাম ডান, তখন আলটিমেটলি এই ডিফারেন্সটা আসছে। তো এই জিনিসটা, এই ডাইভার্সিটিটা ডেফিনেটলি দরকার। এটা সব দলেরই দরকার, সব জায়গায় দরকার। একটা কথা আছে, বাগানে বিভিন্ন ধরনের ফুল থাকলে তাহলে সুন্দর লাগে। তো এখানে এটা জাতীয় নির্বাচনে, ইলেকশনে প্রভাব ফেলবে কিনা, সেটা অবশ্যই ফেলবে। কেন ফেলবে? কারণ এই যে গতকালকে ছাত্র দলের যারা আপনার রিপ্রেজেন্টেটিভরা ছিল, যারা ছিল, তারা মোটামুটি সবাই হারছে। তো এটা হারার পিছনে আসলে ছাত্র দল ছাত্র শিবিরের কাছে হারে না, এটা আসলে ছাত্র দল হারছে তাদের মাদার অর্গানাইজেশন যারা আছে, তাদের রুট লেভেলে যে ধরনের পলিটিক্স হচ্ছে সেটার কাছে হেরে গেছে। ওদের যে চাঁদাবাজির পলিটিক্স হচ্ছে, ট্যাগিং এর পলিটিক্স হচ্ছে, একাত্তরকে আবার যে একাত্তরের চেতনা বিক্রি করার পলিটিক্স হচ্ছে, বা আপনার এই যে প্রকাশ্যে মানুষ খুন করার পলিটিক্স হচ্ছে, তো এগুলোতে তারা হেরে গেছে। তো এই যে আপনি জানেন কিছুদিন আগে 24-কে আমাদেরকে, ওদেরই একজন নেতা কিছুদিন আগে 24-এ যারা ছিল তাদেরকে কালো শক্তি বলে অব্যাহিত করছে। এরপরে তার জন্য বিভিন্ন আন্দোলনও হয়েছে, তাকে অলরেডি বহিষ্কার করা হয়েছে। তো 24 পরবর্তী সময়ে এসে যে দল 24-কে কালো শক্তি বলবে, তো তাদের তো মানুষজন এক্সপেক্ট করবেন, এটা স্বাভাবিক। আর আপনার এই সময় এসে যদি কোয়ালিটি কাজ না করে অথবা কোয়ালিটি না থাকে, মানুষজন তাকে নির্বাচন করবে না, ইটস প্রিটি নর্মাল। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে এরা সবাই সচেতন স্টুডেন্ট আমি মনে করি, এবং তাদের সাথে যদি কাজ করতে হয়, ইভেন এখন রুট লেভেলে, আমাদের যারা রুট লেভেলে আমরা যারা স্টুডেন্টরা দেখি বা যাদের সাথে আমরা মিশি, যেহেতু আমি একটা ইয়াং পলিটিক্যাল দল লিড করছি, তো আমরা অনেক মানুষের সাথে মিশতেছি প্রতিদিন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখনকার মানুষজন এক্সপেক্ট করে কি কোয়ালিটি কাজ, এবং হচ্ছে মানুষের জন্য কাজ করা। যে কাজটা হচ্ছে আগের পলিটিক্যাল যারা ছিল, আগের পলিটিক্স করতো আপনার এই যে মিছিল মিটিং অমুক সমুক এগুলাই করতে থাকতো দিন রাত। আমি ইনোভেশন বলতে কিছু দেখি না, এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের ইনোভেশন আমি দেখি না। একটা পলিটিক্যাল দলের একটা নির্দিষ্ট এজেন্ডা থাকা দরকার, আমরা এই জিনিসগুলো করবো, ইউথদের জন্য কি করবো, এক এক এই ক্লাসিফাই করা দরকার যে আমি ইউথদের জন্য এই অ্যাক্টিভিটিস গুলো করবো, মিড লেভেলে যারা আছে তাদের জন্য এগুলো করবো, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাদের জন্য আমরা কি করছি। তো ওই ধরনের কোন ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখি নাই। তো এদিক থেকে শিবির কিছুটা আগে ছিল ক্যাম্পাসে, তারা অনেক ধরনের পজিটিভ কাজকর্ম করেছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন কম্পিটিশন করেছে, হয়তোবা স্টুডেন্টরা এটাতে এঙ্গেজ হয়েছে। পাশাপাশি যে বললাম তাদের মাদার অর্গানাইজেশনের যে ভুলগুলো হয়েছে, এগুলো কিন্তু জাতীয় নির্বাচন অবশ্যই প্রভাব ফেলবে মানুষের কাছে, যে ওরা এই যে জিনিসের জন্য হারছে, এবং তারাও আশা করি কনসিয়াস হয়ে যাবে এখন থেকে যে আমাদের এই জিনিসগুলো করা উচিত না, এই জিনিসগুলো করেছি বলেই আমরা এই ধরনের ইলেকশন গুলো আমরা হেরে গিয়েছি। জনাব তৌহিদুল ইসলাম আসলাম, আপনার সাথে যদি একটু অ্যাড করি, যে আপনি বলতেছেন যে এই ডাকসু নির্বাচন থেকে তারা শিক্ষা নিয়ে অল্প সময়ের মধ্যে, সময় বেশি নাই জাতীয় নির্বাচনের জন্য, তার শিক্ষা নিয়ে সংশোধন হয়ে তারা হচ্ছে ভালো একটা রেজাল্ট করবে এরকম কিছু প্রত্যাশা করছেন। কিন্তু এই যে 17 বছর ফ্যাসিস্টের এত অত্যাচার অনাচারের পরেও যদি একটা দলের শিক্ষা না হয়, আপনার কি মনে হয় এই যে অল্প সময়ের মধ্যে তারা সংশোধন হয়ে যাবে, ভালো কিছু রেজাল্ট করতে পারবে জাতীয় নির্বাচনে? এটা ডিপেন্ড করে নিজেদের আইডিওলজির উপর, নিজেরা কোনটা অ্যাকসেপ্ট করতেছে এবং কোন জিনিসটা তারা নিজেদের জন্য বেটার মনে করে ফিউচারের কাজে লাগাবে এটার উপরে। তো আমি সংশোধন হতে চাইলে আপনার বেশি দিন লাগে না, আপনার 1 মাসেও পরিবর্তন হতে পারে, আবার কেউ 10 বছরও চাইলে পরিবর্তন না হয়ে থাকতে পারে। ইটস ডিপেন্ড অন দ্যাম। সো দ্য ওয়ে দে উইল অ্যাকসেপ্ট ইট, এটা তাদের জন্য সেভাবে রিফ্লেক্ট করবে নির্বাচনে। আরেকটা যদি আপনার সাথে একটু অ্যাড করি, যারা হচ্ছে আমরা দেখেছি বিএনপি এবং জামাত দীর্ঘদিনের হচ্ছে একটি জোটগত বন্ধু ছিল, এবং তারা কঠিন যে পরিস্থিতি ছিল সেই সময় তারা আন্দোলন চালিয়ে নিয়েছিল, একত্ববদ্ধ ছিল। কিন্তু এই নির্বাচনের আগে মানে টেকের রাজনীতি, ছাত্রদল এবং হচ্ছে বিএনপির যারা নেতা ছিল তারা প্রকাশ্যে হচ্ছে 71 এবং 52 বিভিন্ন রাজাকার টেকিং যে রাজনীতি শুরু হয়েছে, এবং টেকিং দিয়ে যে জামাত শিবির বা ওদের প্যানেলকে হেনস্থা করার যে চেষ্টা, বিষয়টি কিভাবে দেখছেন? মানে এই ফলাফলটা কি বা কেন, কি হলো রেজাল্ট, যদি একটু জানাতেন। দেখুন 24-এর আন্দোলনটা ক্রুশিয়াল পয়েন্টে গিয়েছিল শেখ হাসিনা যখন আমাদের যারা 24-এর আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, কোটা আন্দোলনের সাথে, তাদেরকে রাজাকারের নাতিপুতি বলেছিল তখন থেকে। তো আলটিমেটলি ওই রাজাকার টার্মটা, এটা যে ওদের সাথে যায় না এটা শেখ হাসিনাও জানে, এটা বিএনপিও জানে, এটা আদার যারা বলে তারাও জানে। তো ওই যে বলে না তুমিও জানো আমিও জানি, এরা যে স্লোগান দিল, তো এক্স্যাক্টলি তারাও জানে আমরাও জানি সবাই জানে যে তারা তাদের সাথে শিবির বা শিবিরের সাথে যে পাকিস্তান বা আদার রাজাকার এদের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট বা কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তো তারপরে এই ধরনের ট্যাগিং গুলো করেছে, এবং এই ট্যাগিং গুলোর জন্য তাদের এই রেজাল্ট। আই থিঙ্ক যে গতকালকে আমরা দেখলাম যে যখন রাষ্ট্র ফলাফল দিচ্ছিল তখন এদের
বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন মোড়ে মোড়ে, আমি চট্টগ্রামেও দেখেছি, চট্টগ্রামে 2 নম্বর গেটে এসে তারা স্লোগান দিচ্ছে, জামাত শিবির রাজাকার বাংলা ছাড় এই সেই। তারপর আপনার ঢাকায় শাহবাগ মোড়ে বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিচ্ছিল। তো এখনকার মানুষজন এগুলো সম্পর্কে অ্যাওয়্যার, যে আমরা কাকে কিভাবে অ্যাড্রেস করবো, এটাও কিন্তু একটা ক্রুশিয়াল পয়েন্ট মানুষের জন্য। আসলে এই যে রাজনৈতিক বিএনপির যে রাজনৈতিক দুর্বলতা বা হচ্ছে তারা বারবার একই কাজ করছেন যেটা বিগত দিনে ফেসটা করেছিল, তো এই দায়ভারটা আসলে কাদের দিবেন? কর্মীদের, না হচ্ছে মানে দলের, নাকি হচ্ছে নেতাদের, নাকি কোনো এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে বিএনপি কে দুর্বল করার জন্য? দেখুন, প্রতিপক্ষকে গাইল করার জন্য আপনার কোনো না কোনো অস্ত্র দরকার। তো আলটিমেটলি এই অস্ত্রটা তো ওদের অস্ত্র না, এটা তো দাঁড় করা অস্ত্র, এটা আওয়ামী লীগের অস্ত্র, এবং এটা দাঁড় করে নিয়েছে, এটা ইউজ করছে। তা আমার যখন পলিটিক্যাল কোনো আইডিওলজি থাকবে না, আমার পলিটিক্যাল কোনো এইম থাকবে না, তো ডেফিনেটলি আমি এই ধরনের এই যে অকর্ম জিনিসপত্র যেগুলোতে আপনার এটা সিলি ম্যাটার, আই গেস, যে এই ধরনের এগুলো মানুষও জানে, এগুলো এখন হাসির পাত্র হয়ে গেছে আলটিমেটলি এগুলো করে করে। জি, ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম মাসুম। আমরা এখন জনাব মাসুম বিল্লাহ, যিনি আমাদের ঢাকাতে বসবাস করছেন এবং উনি সরাসরি ডাকসু নির্বাচনের আশেপাশে ছিলেন। আমার মনে হয় খুব অবজার্ভ এবং খুব পরিশ্রম করেছিলেন যে যাতে কোনো ধরনের ডাকসুটা বানচাল না হয়। আমার মনে হয় খুব অভিজ্ঞতা ওনার আছেন। তো আপনার কাছে জানতে চাই আসলে কি পরিস্থিতি ছিল ডাকসুর নির্বাচন শেষ হওয়ার পর যে যখন ঘোষণা করবে তার আগ মুহূর্তে, মানে কি পরিস্থিতি ছিল যদি একটু জানাতেন জনাব মাসুম বিল্লাহ। তবে ডাকসুর নির্বাচন নিয়ে আপনি যেটা প্রশ্ন করছেন যে কি পরিস্থিতিটা ছিল, আসলে সকাল থেকে আমি একটু আগেই বলেছি যে একটা উৎসবের একটা ভাব ছিল, এবং শেষ পর্যন্ত যে নির্বাচনী ফলাফল ঘোষণার পূর্বে যে একটু গরম ভাব চলে এসেছিল, কিন্তু ফলাফল ঘোষণার সময় ঠিক ওই জিনিসটা একটা ব্যতিক্রম চিত্রে চলে গেছে। আমি সারা রাত্র বাসায় আসার পরেও আমি টিভির সামনে ছিলাম, যেটা দেখেছি আপনার সিনেট ভবনে যখন সকলে ফলের জন্য অপেক্ষা করতেছিল, তখন কারো মধ্যে কোনো ওই যে যুদ্ধান্ধী একটা মনোভাব ছিল না, যে যার নেতার নাম নিয়ে স্লোগান দিচ্ছিল বা জয় কামনা করেছিল, এরকমই একটা ভাব ছিল। এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি, মেবি 2টা বা 2:30টার দিকে ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিব সাহেব, উনি খুব সুন্দরভাবে তার লোকদেরকে নিয়ে হেঁটে আসছিল। তাদের মধ্যে আমি এরকম কোনো আমার কাছে মনে হয় না, আমি খুব কাছে ছিলাম, কাছে থেকে যেটা দেখেছি এরকম কোনো যে আমরা বাইরের থেকে যেটা মনে করেছি এরকম কোনো আহ খুব সাংঘর্ষিক ব্যাপার আমার কাছে মনে হয় নাই। স্বতঃস্ফূর্ত একটা ছিল, যদিও ওই সময়টা একটা টান টান উত্তেজনা, কে হারবে বা কে জিতবে এরকম একটা ছিল, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সবাই সকলে ধৈর্য সহকারে এই ফলটা নেওয়ার জন্য অপেক্ষা করছিল। বা সিনেট ভবনে সেই আমি একটা স্বতঃস্ফূর্ততা আমরা যারা মিডিয়ার সামনে ছিলাম তারাও দেখেছি। জি, ধন্যবাদ জনাব মাসুম বিল্লাহ। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছি ডাকসু নির্বাচনের যে রেজাল্ট প্রকাশের পরে ছাত্রদল প্যানেল বিপুল ভোটে হারার কারণ কি? মানে এটা আসলে কিভাবে দেখছেন? এত ভোটে হারার কারণটা কি হতে পারে? জি, ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে ছাত্র দলের যে আহ, একটা বিপুল ভোটের যে পরাজয়ের কারণ, এটা আমার মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় ভাবে অথবা ছাত্র দল একটা বড় দল হিসাবে তাদের আত্মবিশ্বাসটা তুঙ্গে ছিল। এই আত্মবিশ্বাস তুঙ্গে থাকলে যে আমরা বড় দল, আমরা নির্বাচিত হয়েই যাব, ওই খরগোশ আর কচ্ছপের গল্পের মতো, কচ্ছপ খরগোশ মনে করেছে আমি তো আগে চলেই যাব, তো এক প্রকারে সে অর্ধেক গিয়ে যখন জিরিয়ে নিল, মাঝখান থেকে কচ্ছপ আগে চলে গেল। তো বড় দল হিসাবে তাদের আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকার কারণে তারা এইটাকে ওভাবে হয়তো গুরুত্ব দেয় নাই, আহ অর্থাৎ ডোর টু ডোর যেতে ব্যর্থ হয়েছে। এবং তারা নতুন যে ভোটারদেরকে যে আকৃষ্ট করার পরিবর্তে একটা ট্যাগিং দিয়ে বোধহয় ব্যস্ত ছিল প্রতিপক্ষ দলকে ঘায়েল করার জন্য। এটা না করে যদি তারা তারা কি করবে এই ছাত্রদের জন্য, এই ইউনিভার্সিটির জন্য তাদের যে পরিকল্পনাগুলো পেশ করে যদি ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারতো, তাহলে হয়তো বা আরেকটু কাছে যেতে পারতো। তাছাড়া যেহেতু আমি বললাম যে বড় সংগঠন বা বড় সংগঠনের সহযোগী সংগঠন এই ছাত্র দল, আপনি খেয়াল করবেন যে 5ই আগস্টের পরে বিভিন্ন যে চাঁদাবাজি বা এই একটা যে অভিযোগ যে তাদের দিকে ছিল, সেই অভিযোগটাও সাধারণ ছাত্রছাত্রীরা হয়তো মনে করেছে যে এর থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। এরপর যে নারী নির্যাতন বা বিভিন্ন ইস্যু থেকে যে অভিযোগগুলো
ছাত্র দলের দিকে ছিল, আবার ওরা এখানে ছাত্র শিবিরের দিকেও একটা যে নারীদেরকে অপদস্থ করার যে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল। সব মিলিয়ে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা, আমি আগেই বলেছি যে ওরা মেধাবী ছাত্রছাত্রী, ওরা এই জিনিসগুলো আহ বুঝতে পেরেছে। বুঝতে পারার আহ ফলশ্রুতিতে হয়তোবা ছাত্রদল তাদেরকে যে বিভিন্ন আহ কাজ দিয়ে আকৃষ্ট করতে পারে নাই, যে আমরা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কি করব, সেই আকৃষ্ট করতে না পারার কারণেই বোধহয় তাদের হারার একটা অন্যতম কারণ। এছাড়া যে বড় দল হিসাবে যে তাদের যে চাঁদাবাজি বা বিভিন্ন যে অভিযোগ যে তাদের দিকে আছে, এই অভিযোগগুলো বোধহয় সাধারণ ছাত্রছাত্রীরা বিবেচনায় নিয়েছে বলেই বোধহয় তাদের ভরাডুবি হয়েছে বলে আমি মনে করি। জনাব মাসুবিল্লাহ, আমি আপনার সাথে একটি বিষয় অ্যাড করতে চাই। সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের কয়েকদিন আগেই জামাত নেতা ডক্টর তাহের বলেছিলেন যে বিএনপি বড় দল কিন্তু জনপ্রিয়তা কম। আসলে মানে সেই কথার বাস্তবায়ন কি আমরা ডাকসুতে দেখতে পেয়েছি এরকম কিছু? বিএনপি বড় দল, জনপ্রিয়তা কম, যেটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছে, আমি এখনো এই কথাটার সাথে সরাসরি বোধহয় পুরোপুরি সমর্থন করতে পারছি না। যে এখনো বিএনপি যে খুব বেশি জনপ্রিয়তা হারিয়েছে তা না, এখনো তারা যদি ফিরে আসে, তাদের ভুলগুলো বুঝতে পারে, বিশেষ করে এই ডাকসু নির্বাচনকে যদি তারা আহ এটাকে এখান থেকে যদি তাদের এগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে, আমার মনে হয় বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারে। বিএনপি একটা বড় দল নিঃসন্দেহে, কিন্তু আহ ইতিমধ্যে তাদের কিছু কর্মকাণ্ড জাতিকে কষ্ট দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, এবং চাঁদাবাজির একটা ট্যাগ তাদের দিকে চলে আসছে। এই জিনিসটার জন্য বোধ হয় তারা কিছুটা হলেও জনগণের থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে আমি মনে করি। তবে যদি এটার থেকে বেরিয়ে আসতে পারে বিএনপি দলীয়ভাবে, যদিও তারা কিছু ব্যবস্থা নিয়েছে, আমার মনে হয় যে অভিযোগ তাদের দিকে এসেছে সে তুলনায় তারা বোধহয় এই ব্যবস্থাটা কম নিয়েছে বলে আমার মনে হয়। সুতরাং এখনো তারেক জিয়া দেশের বাইরে আছে। যদি তারেক রহমান দেশে আসে, আমার মনে হয় দলের প্রতি তার সেই কন্ট্রোলিং পাওয়ারটা আরেকটু চলে আসলে বোধহয় এটা কমে আসবে বলে আমি মনে করি। তবে এটা ঠিক যে বিএনপি বড় দল, কিন্তু ইদানিং জনগণের থেকে কিছুটা হলেও তাদের জনগণের সম্পৃক্ততা কমেছে, অথবা জনগণ আহ ওই আগের অবস্থানে ফিরে যেতে চায় না বলে নতুন কোনো ক্লিন ইমেজের নেতৃত্বকে খুঁজছে, এটা ঠিক। জি, ধন্যবাদ জনাব মাসুম বিল্লাহ। আমরা এখন জাহিদুল আলম আল জাহিদ, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। ছাত্রদল একটি বিশাল একটি সংগঠন, এবং বিএনপি কে আমরা বলে থাকি যে বাংলাদেশের এখন প্রধান বিরোধী একটি প্রধান দল। কিন্তু এই ছাত্রদল প্যানেল ডাকসুতে যে বিশাল ব্যবধানে হারলো, আসলে এটা কিভাবে দেখছেন? হারার কারণটা কি যদি একটু জানাতেন। জনাব জাহিদুল্লাহ আলম আল জাহিদ, শুনতে পাচ্ছেন? প্রশ্নটি শুনতে একটু সমস্যা হয়েছে, তারপর আমি যদি ধরে নেই, আমি আসলে প্রথমত মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের লেজ ধরেই আলাপটা শুরু করতে চাই। এখানে এই প্রথমত ডাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের প্রভাবের বিষয়টা যেটা বলছেন, সেই বিষয়ে যদি আমি বলি, আমি প্রথমত পুরোপুরি একটা ক্যাম্পাসের রাজনৈতিক ক্ষেত্র যেটা, সেটা হওয়া উচিত আসলে ক্যাম্পাস নির্ভর এবং শিক্ষা নির্ভর। শিক্ষার সাথে যুক্ত যে শিক্ষার্থীদের ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা, এবং হচ্ছে তাদের যা সুযোগ সুবিধা, তারা দীর্ঘকাল যাবৎ গেস্ট রুম নির্যাতনের শিকার ছিল, সেই সমস্যা আসলে ক্যাম্পাসের ভেতরেই আছে। সেই সমস্যাগুলোকে উত্তরণ কিভাবে করা যায় সেটাকে যেন ফোকাসে রাখা হয়, সেটাই আমি আহ, এদের কাছ থেকে বেশি আশা করব। জাতীয় রাজনীতির জন্য আসলে ক্যাম্পাসকে সাপ্লাই কেন্দ্র ভাবাটা আমার মনে হয় এটা ভালো কিছু হবে না। আরেকটা বিষয়, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, সেটাকে যদি আমরা জাতীয় রাজনীতি আকারে ধরে নেই, এইটা আসলে নির্ধারণ করাটা ভুল পরিমাপক হবে। আর দ্বিতীয় আলোচনায় যেটা বলছিলাম, শিবিরের বিজয়ের ক্ষেত্রে আমি বলতে গেলে আমার আসলে বলতে হবে, বাংলাদেশের ছাত্র রাজনীতির যে দলগুলো আমরা এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেলাম, সেখানে সবগুলো দলই কিন্তু একই সময়ে এত হাই কোয়ালিটির নেতৃত্ব কখনোই এর আগে কোনো সংগঠনেরই ছিল না বলে আমি নিজের প্রত্যক্ষ সাক্ষী। আমার কাছে মনে হচ্ছে এটা সমস্ত সময়ের চেয়ে উন্নতর ছাত্র নেতৃত্ব এই সময় আমরা দেখেছি।
এবং বিএনপি যেটা খারাপ করলো সেই বিষয়ে বিএনপির পরিণতি আসলে একতরফা ভালো হয়েছে আমি বলবো, কারণ তারা নিজেদের বিষয়ে অনেক বেশি কনফিডেন্ট ছিলেন। এখন তাদের এই কনফিডেন্টের লেয়ারটা ভেঙেছে এবং সামনের দিনে তাদেরকে পুনরায় যদি তারা মূল্যায়ন করে তারা, এবং তারেক রহমান এখনো দেশের বাইরে আছেন, উনি দ্রুতই যদি বাংলাদেশে আসেন, আমার মনে হয় যে বিএনপি আবারও সুসংগঠিত হয়ে জাতীয় নির্বাচনে একটা প্রভাবক অবস্থায় থাকবে। এর বাইরে আমি শিবিরের একচ্ছত্র বিজয় নিয়ে যদি আমি আলোচনা করি, আমার আলাপটা একটু শেষ করতে দিবেন। সেখানে আমরা শিবিরকে যদি দেখেন, তারা কি আসলে আদর্শিক রাজনীতি দিয়ে জিতলো কি, এই প্রশ্নটা উত্তর যদি খুঁজি তাহলে দেখবেন না। শিবির কিন্তু স্পষ্টভাবেই তাদেরকে মধ্যবর্তী রাজনীতির করার যে সিগন্যালটা তারা সেটা ছাত্রদের মধ্যে বিশ্বাসযোগ্য জায়গায় হাজির করেছে। তারা কিন্তু আগেরকার যে দলীয় বৃত্ত, যে জামাতের যে দলীয় বৃত্ত, সেই দলীয় বৃত্তর বাইরে নিজেদেরকে একটা আস্থার জায়গায় নিয়ে এসেছে এবং সেখানে তারা ধর্মভিত্তিক দল হিসেবে নিজেদের উপস্থাপন কিন্তু করেনি আদতে, বরং তারা তাদের আচার আচরণে দেখিয়েছে তারা মিডল ক্লাসের ভ্যালু সিস্টেম, মানে মিডল ক্লাস মধ্যবিত্ত সমাজ, মধ্যবিত্ত বাঙালি, মানে ম্যাক্সিমাম বাঙালি যেই ধরনের ধর্ম পালনে অভ্যস্ত বা হচ্ছে যেই ধরনের মিডল ক্লাস সেন্টিমেন্ট গুলো তাদের মধ্যে কাজ করে এবং কিছুটা স্বাধীন ভাবে থাকতে চায়, লিবারেল থাকতে চায়, সেই বিষয়গুলো কিন্তু ছাত্র শিবিরের এই যেই ডাকসুর প্যানেল, সেই প্যানেলটা তাদের যে প্যানেল সিস্টেম তারা যেটা করেছে ইনক্লুসিভ তাদের ভাষায়, সেখানে কিন্তু তারা তার ধারাবাহিকতা দেখিয়েছে। এবং একই সাথে এটা আমি মনে করি যে একটা ছাত্র শিবির ভালো একটা ইমপ্রুভমেন্ট বা এটা খুবই উত্তরণ ঘটিয়েছে, যেই উত্তরণটাই আসলে ছাত্র শিবিরকে এই জায়গায় হাজির করেছে। আগামী দিনে জাতীয় রাজনীতিতে সেটার প্রভাবটা আমরা পজিটিভলি হয়তো দেখব। একই সাথে শিবিরকে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলোর উত্তর বা যেই প্রশ্নের কারণে বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়, তাদের যে মাদার অর্গানাইজেশন, যদিও তারা নিজেদেরকে একটা বড় নারাজ, সেক্ষেত্রে আমি বলবো যে তারপরও যেহেতু তাদের লেজিটিমেসি আছে, সেই ক্ষেত্রে জামাতকেও, জামাতের এগেনস্টে যেই ধরনের কোট আনকোট বয়ানগুলো আছে, সেই বয়ানগুলোকে আরো সুস্পষ্টভাবে হাজির করতে হবে। আমরা চাই আসলে 24 পরবর্তী বাংলাদেশ পুরাতন দোষগুলোকে পুনরায় মূল্যায়ন করে সংশোধিত একটা বাংলাদেশ ভাবনায় নামবে এবং সেই ক্ষেত্রে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেই ইনক্লুসিভলি অ্যাক্টিভ থাকতে হবে, যাতে করে আমরা যাদেরকে তাড়ালাম 24-এ, তারা কোনোভাবে কুচক্র মহলের মাধ্যমে এদের কোনো ফাটলের সুযোগ নিয়ে পুনরায় বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে না পারে। জি, সেটার জন্য ধন্যবাদ জনাব সজাগ থাকাটা মাসুদ আলম। দরকার। জনাব জাহিদুল আলম আল জাহিদ, আপনার সাথে আমি একটু অ্যাড করি। যেহেতু বলছেন যে জামাতের যে পুরানো ইতিহাস বা কর্মকাণ্ড, সেই জন্য সেটি পুনর্বিবেচনা করা দরকার জামাতকে। তো এটা দ্বারা কি সেই স্বাধীনতা যুদ্ধের বিষয়গুলো কি আপনি বুঝাতে যাচ্ছিলেন জনাব আল জাহিদ? এক প্রকার বাংলাদেশে আমরা এখন জামাত ইসলামকে দেখছি গণতান্ত্রিক রাজনীতির কথা বলছে, এবং সেই গণতান্ত্রিক রাজনীতির বিলিভের জায়গাটা ছাত্র শিবির ডাকসুতে কিছু মাত্রায় অগ্রসর হয়েছে। আমি স্পষ্টত বলছি, জামাতের রাজনীতি খেলাফত প্রতিষ্ঠার, যদিও সেটা এখন সংবিধানে নেই, মানে হচ্ছে এই জামাতের সংবিধানে নেই, আগের জায়গা থেকে একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই ইমপ্রুভমেন্টটা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির যদি উত্তরণটা আমরা ঘটাইতে পারি, তারপরে হচ্ছে আমরা আরো কি কি আদর্শিক পরিবর্তন করব রাষ্ট্রের, সেটা কিন্তু মানুষের সম্মতি নিয়েই করতে হবে। মানুষের সম্মতিটা স্তরে স্তরে হয়তো আগাবে। সেই ক্ষেত্রে জামাতকেও তার পুরাতন যেই মানে কোট আনকোট, আমি এই শব্দটা বলতে চাই, যে বিষয়গুলোকে দিয়ে ফ্রেম করা হয়, সেই বিষয়গুলোতে তাদের যে লেজিটিমিটি আছে, যেগুলা খালেদ মহিউদ্দিনের টকশোতে আমরা দেখেছি যে আমাদের আমির সাহেবকে উনি নানানভাবে স্পষ্ট করার চেষ্টা করেছেন। তো আরেকটু ক্লিয়ারলি যদি, বোল্ডলি যদি উনি বলেন যে আসলে আসলেই তো জামাতের যারা যারা আক্রান্ত ছিলেন
তাদের বিষয়ে জামাতের সুস্পষ্ট অবস্থান নেই। এবং যারা ওই সময়কালে মুক্তিযুদ্ধের নানানভাবে ছিলেন বা তারা পাকিস্তানের সামরিক শাসনের উপরে বা সামরিক সরকারের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন এবং সামরিক একটি সরকার আমাদের দেশে যা ঘটিয়েছে, এর মধ্য দিয়ে জামাত নিজের যে ৭৩ সাল পর্যন্ত নিজের যে অবস্থান, সেই অবস্থানকে পুনরায় যে বাংলাদেশে প্রতিস্থাপন করেছে, সেই জায়গাটাকে স্পষ্ট করলে শিবিরের আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের জন্য বাংলাদেশে আরো বেশি মানে যেই ইমপ্রুভমেন্টটা হয়েছে সেই ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতা থাকবে। আর বিএনপি কেন্দ্রিক যে ধরনের আশঙ্কা থেকে আমরা বলছি যে বিএনপি আসলে সঠিক ন্যারেটিভে নেই, সেই ন্যারেটিভের ব্যাপারেও বিএনপিকে ভাবতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকেই ২৪-এর পূর্বের ভাবনাকে বদলে ২৪ পরবর্তী ভাবনায় কিভাবে বাংলাদেশকে সেন্ট্রালাইজ করা যায়, আমি বলতে চাচ্ছি সেটাই, ওইটাই হবে আগামী। যেহেতু আমরা মধ্যেই বাংলাদেশের জনগণের জন আকাঙ্ক্ষাকে আমরা বস্তু যদি সমর্থ হয়ে থাকি, বাংলাদেশ কেন্দ্রিক আমাদের ভাবতে ধন্যবাদ হবে। আল জাহিদ, যদিও জি ধন্যবাদ আল বিতর্কিত জাহিদ, করেছে, ইতিমধ্যে ধন্যবাদ। শিবিরকে বিতর্কিত করেছে, পাকিস্তান থেকে একটি জামাত ইসলামের একটি পোস্ট আমরা দেখেছি, এবং আরো কিছু পোস্ট, এই বিষয়গুলা করতে হবে। এই দুয়াশাটা ছাত্রদের মধ্যে নতুন নতুন করে বিভক্তি যেন তৈরি করতে না পারে, আর কেউ যেন এই সুযোগগুলো নিতে না পারে। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদুল আলম আল জাহিদ। আমরা এখন জনাব মাসুম বিল্লাহ আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচন, এই নির্বাচন কি দেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে সতর্কবার্তা দিচ্ছে কিনা যে আপনারা আসলে মানে যে পুরানো রাজনীতির যে স্টাইল সেটা পরিবর্তন দরকার, বা এরকম দিচ্ছে কিনা জনাব মাসুম বিল্লাহ? আসলে এই নির্বাচন না, আমি একটু পিছন থেকেই আসি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যে সতর্কতা, সেই বার্তা যেটা দিয়েছিল সেটা আমি বলবো 5ই জি, জুলাই এর শুনতে পূর্বেই। পাচ্ছেন জনাব মাসুম বিল্লাহ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি বলছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা সতর্কতা দিয়েছিল 5ই জুলাইয়ের পূর্বেই, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা থেকে কোনো শিক্ষা নেয় নাই, অথবা এটাকে আমলে নেয় নাই। না নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সেই গতানুগতিক ধারায় যে পরিচালিত হতে চাচ্ছিল বা করছিল, সেটাই এদেশের জনগণ মেনে নেয় নাই। যার কারণে 5ই জুলাই, যে 36শে জুলাই যেটাকে আমরা 5ই আগস্ট 36শে জুলাই বলি, সেই 36শে জুলাই একটা ফেসিবাদী সরকারকে এদেশের ছাত্র জনতা এখান থেকে উৎখাত করে দিয়েছে। কিন্তু আমরা যেটা মনে করেছিলাম যে 5 তারিখের পরে পরবর্তী বাংলাদেশে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, 5 তারিখের শোনা যাচ্ছে 5ই আগস্টের ভাই। 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা যে পরিবর্তনটা আশা করেছিলাম, সেই পরিবর্তনটা আসে নাই। এবং আসে নাই মানে কি, আমরা ধরে নিতে পারি যে এই পরিবর্তনটা রাজনীতিবিদরা নিয়ে থাকে নাই। তো আমি যদি বলি, আপনি 5 আগস্টের পূর্বে এই 15 বছর একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যে আন্দোলন করেছিল বিএনপি এবং জামাত ইসলামের মতো বড় দুইটা দল, কিন্তু 5 তারিখের পরে আমরা যেটা দেখলাম, দুইটা দলের মধ্যে যোজন যোজন বিভেদ সৃষ্টি হয়েছে। এই বিভেদটা কেন সৃষ্টি হয়েছে? এটা তো হওয়ার কথা ছিল না। যেই দলটার সাথে 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছিলাম একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, অথচ 5 তারিখের পরে আপনি দেখেন যে এই একটা বছর তাদের ভিতরে একটা বিরাট ব্যবধান চলে এসেছে। কেন এসেছে? ধরেন, যে দলটা বিএনপি, তারা মনে করেছে যে 5 তারিখের পরে আওয়ামী লীগ নাই, চলে গেছে, আমরা বোধহয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 200-250 আসন নিয়ে 300-র মধ্যে আমরা চলে আসবো, তাহলে বিএনপি এর জামাতের সাথে আমার সম্পর্ক রাখারই কি দরকার? আবার জামাত ইসলাম হয়তো চিন্তা করেছে যে বাংলাদেশে এখন যে পরিবর্তন, এই পরিবর্তনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে যদি একত্রিত হয়ে একটা জোট করা যায়, হয়তোবা এই জোটটা ক্ষমতায় চলে আসবে। তো সুতরাং এই যে দুইটা দলের যে দুইটা ভাবনা, এই দুইটা দলের ভাবনা থেকে তাদের মধ্যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে। অথচ তাদের কথা ছিল এই 5ই আগস্টের পরেও যেভাবে তারা পূর্বে একসাথে আন্দোলন করেছে, এভাবে তারা একসাথে একই সাথে যদি সংঘবদ্ধ হয়ে দেশটাকে পরিচালিত করতো, তৃতীয় পক্ষ হয়তো কোনো সময় নিতে পারতো না। এখন আমরা মাঝে মাঝে খুব আতঙ্কে থাকি যে আপা চলে আসবে,
এরকম একটা ভাষা আমাদের কানে চলে আসে বা আমরা আবার সতর্ক হয়ে যাই। আপনি একটু আগে মাসুম ভাই বলেছিল বোধ হয় যে কিছুদিন পূর্বে যে নুরুল হক নূরের প্রতি যে একটা আক্রমণ পুলিশ বা সেনাবাহিনীর যেভাবেই হয়েছে আমরা, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আপনি যদি একটু ভাবেন, নুরুল হক নূর এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে সামনের থেকে নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তি, অথচ দেখেন এই সময় তার প্রতি আক্রমণ হওয়ার কথা না, কিন্তু কত নির্মম ভাবে তাকে ই করা হয়েছে। এখন পর্যন্ত কি একটা লোককেও কি আমরা সেই বিচারের আওতায় এনেছি, আনতে পেরেছি যে কারা এই কাজটা করেছে? আমরা সেটাকে উদ্ঘাটন করতে পারছি না, পারি নাই কেন? আমাদের মধ্যে এই বৃহৎ দলগুলো এখন যারা আছে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। কেউ এটা চাই, কেউ ওটা চাই না, কেউ আমার স্বার্থ এইটা, আমার স্বার্থ এইটা, একদল পিআর চায়, একদল পিআর চায় না, অর্থাৎ যে যার স্বার্থ নিয়ে আছে। এই স্বার্থটার কারণে আমাদের এই বিভেদটা ক্রমান্বয়েই বাড়ছে। কিন্তু আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলোর এখনো শিক্ষা নেওয়ার সময় ধন্যবাদ আছে। জনাব মাসুম বিল্লাহ, ধন্যবাদ জনাব মাসুম বিল্লাহ। আমরা সময়ের সংক্ষিপ্তের কারণে আমরা একটু প্রোগ্রামটি শর্ট করব। জনাব মাসুম, জনাব তৌহিদুল ইসলাম মাসুম, আপনার কাছে জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচন, এটা দ্বারা রাজনৈতিক ব্যক্তিদেরকে সতর্ক বার্তা দিচ্ছে কিনা বা তাদের সতর্ক হওয়া দরকার কিনা যদি একটু জানাতেন। না, এটা তো অবশ্যই সতর্কবার্তা দেয়, কারণ আলটিমেটলি আমরা দেখেছি গতকালকে বা এর আগের দিনও যেভাবে ছাত্র দলের ওরা সবাই ওভার কনফিডেন্স ছিল যে না আমরা তো জিতবো অবশ্যই। এরপরে বিভিন্ন ধরনের ট্যাগিং করে কার কি আছে ছবি বিভিন্নভাবে পাবলিশ করলো দেখলাম। তো আলটিমেটলি ওরা চেয়েছিল যে অন্য যেটা রিজার্ভ ভোট ব্যাংক আছে এটার বাইরে গিয়ে বাকি ভোটগুলো পাওয়ার জন্য, সেটা হয়তো বা পায়নি। তবে আরেকটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু প্রার্থী যারা যোগ্য প্রার্থী ছিল তারা নির্বাচিত হয় নাই। শুধুমাত্র এই যে মানুষ ভিড়ের মধ্যে ভোট দিতে গিয়ে বা প্যানেলের মধ্যে ভোট দিতে গিয়ে কিছু কিছু যোগ্য প্রার্থী ডেফিনেটলি নির্বাচিত হয় না। তার মধ্যে একজন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড একজন ছিল সাকিব, হি ওয়াজ ভেরি কোয়ালিফাইড। সো আলটিমেটলি সে ওই যে শিবিরের একজনের কাছে হেরে গিয়েছে, সেকেন্ড হয়েছিল আর কি। তো আমার মনে হয় এটা একটা অ্যালার্মিং বিষয় যে আমাদের শুধুমাত্র পলিটিক্যাল দিকটা চিন্তা না করে আমাদের ব্যক্তি হিসেবে চিন্তা করা উচিত যে আমার এলাকার জন্য সে কে ভালো, সে বিএনপি করে, আমার এলাকার জন্য কে ভালো, সে কি বিএনপি করে, সে কি জামাত করে, সে কি এনসিপি করে, ডাজন্ট ম্যাটার। ভালো তাকেই ভোট দেওয়া উচিত, সেটা স্থানীয় পর্যায়ে হোক, সেটা আপনার ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা আপনার ন্যাশনাল লেভেল হোক। সো আলটিমেটলি ওভাবে যখন আমরা চিন্তা করব দেন দ্য কান্ট্রি উইল বি বেটার। আদারওয়াইজ আমরা যে আমাদের কি বলে পলিটিক্যাল মানুষজনকে আমার দলের ওকেই ভোট দিতে হবে বা আমার দল করে বলে সে ভালো না বা সে ভালো, এই ধরনের মেন্টালিটি গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলটিমেটলি সেলফ জাজমেন্ট যখন আমরা করতে পারবো না বা নিজেদের জন্য বেটারমেন্ট আমরা চিন্তা করতে পারবো না, দেশ কখনো ভালো হবে না। এই যে নেপালে আপনি দেখেন 2 দিনে সরকার পতন হয়ে গেল, মাত্র 2 দিনে। এই যে আমি তো নেপালে 4 বার গিয়েছি, এই যে গত মাসে আমি নেপালে গেলাম, এই যে গত 2 দিন ধরে প্রায় কন্টিনিউয়াসলি ওদের সাথে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছিল, ওদের জিজ্ঞেস হচ্ছিল কি করব না করব। এই যে সরকারের পতনের পরেও যখন জিজ্ঞেস হচ্ছিল কি করব আমরা, আমি বারবার ওদেরকে সাজেশন দিলাম যে আমাদের মতো সুশীলদের দিয়ে আপনারা সরকার গঠন করিয়েন না। তো দেন কান্ট্রি উইল বি ইন পেইন। আপনাদের এই যে এত আন্দোলন করলেন বা এত এই যে এত বড় একটা রেভলিউশন, ইট উইল বি ইন পেইন। সো আলটিমেটলি আমাদেরও কিছু কিছু ভুল তখন হয়েছিল। তো ওই ভুলগুলো এখন তো আর শুধরানো সম্ভব না। এখন আমরা আশা করবো যে পলিটিক্যাল দল নির্বাচিত হয়ে যখন আসবে তখন আমাদের নিজেদের অ্যাওয়ার্ড হতে হবে। আলটিমেটলি শেখ হাসিনা হয়েছে শুধুমাত্র আমাদের দোষে। আমাদের আশেপাশের মানুষগুলোকে আমরা কোয়েশ্চেন করতে পারি বা আমরা করি নাই। আমরা সংঘবদ্ধ হয়ে যদি তখন কোয়েশ্চেন করতাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, প্রত্যেকটা ব্যক্তিকে, যে তুমি এই জিনিসটা করেছো, এটা কার টাকায় করেছো, কেন করেছো, কিভাবে করেছো, এই জিনিসটা কেন করেছো। ইভেন আন্দোলনের পরে যে আইসিটি মিনিস্ট্রির যে ইভ্যালুয়েশন কমিটি ছিল, আই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্যাট। 7,000 কোটি টাকার প্রজেক্ট বাদ দেওয়া হয়েছে। 7,000 কোটি টাকার প্রজেক্ট বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র অনর্থক, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় প্রজেক্টের জন্য। ওই 7,000 কোটি টাকা তো আমার টাকা, আপনার টাকা। আপনি পার্বত্য অঞ্চলে চিন্তা করেন, 30% থেকে 40% জায়গায় নেটওয়ার্কই নাই। এত বছর 30 বছর ক্ষমতা থেকে যে বলেছে একজন, তো কি করেছে বান্দরবানে, কি করেছে? 30 থেকে 40% জায়গায় এই যে 2025 সালে এসে মানুষ সাথে চলে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে যদি মানুষ নেটওয়ার্কই না পায়, হাউ হি উইল কানেক্ট উইথ দ্য আদার ওয়ার্ল্ড। এই যে বান্দরবান চিন্তা করেন আপনি, বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা, আপনার শিক্ষার হার দিয়ে সবচেয়ে নিম্ন হার হচ্ছে আমাদের বান্দরবানে। আপনি বান্দরবান থেকে যে স্টুডেন্টটা পাস করবে সে গিয়ে কোথায় জব করবে? একটা জব অপরচুনিটি আছে? ক্রিয়েট করে নাই। সো আলটিমেটলি এই জিনিসগুলো আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে নীতি নির্ধারক পর্যায়ে যারা থাকবে তাদেরকে, বা ফিউচারে যারা আসতে চায় তাদেরও এই জিনিসগুলো এনশিওর করে এই জিনিসগুলো কি করতে চায় সেটা স্পষ্ট করে ক্ষমতায় আসতে হবে। আদারওয়াইজ এটা একটা অ্যালার্মিং বিষয় যে সবার জন্যই, যে আমরা যদি কাজ করতে পারি
দেন ইউ উইল বি ইলেক্টেড। এটা হচ্ছে শিবির প্রমাণিত করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে শিবির যে পরিমাণ কাজ করেছে, আমি নিজে যদি আমি এনসিপি করি তারপরেও বলবো যে ঢাকা ইউনিভার্সিটি শিবির যে পরিমাণ কাজ করেছে ওই পরিমাণ কাজ কোনো পলিটিক্যাল দল কেউ করে নাই। আলটিমেটলি এই জন্যই তার নির্বাচিত হয়েছে। যে জনাব মাসুম, আপনার সাথে যদি একটু অ্যাড করতে চাই, আসলে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা থাকে বা পাওয়ার পায়, তারা হচ্ছে একচিটে মনে করে তারাই সবকিছু, মানে অন্য যারা থাকে তাদের কোনো পরামর্শ দেওয়ার সুযোগ থাকে না, সমালোচনার সুযোগ থাকে না। সমালোচনা করলে হচ্ছে মামলা হামলা ভয়ভীতি দেখানোর যে প্রচলনটা থাকে, যার কারণে একটি রাজনৈতিক দল সঠিকভাবে দেশ উন্নয়নের জন্য কাজ করতে পারে না। কারণ হচ্ছে বাক স্বাধীনতা না থাকার কারণে কেউ সমালোচনা করতে না পারলে তখন তো সে নিজের দোষটা খুঁজে পায় না। তো সেই প্রচলনটা আমরা সেই ফ্যাসিস্ট হাসিনা বা হচ্ছে আওয়ামী লীগের পতনের পর থেকে আবারও লক্ষ্য করছি যে সমালোচনা করা যাবে না, লেখালেখি করা যাবে না, কেউ কোনো রাজনৈতিক দল ভুল করলে মানে সেটা বলা যাবে না। সেই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে আমি তো দেখছি সেই আগের মতোই আবার হুমকি ধমকি হচ্ছে, ভয়ভীতি দেখানো, সমালোচনাকারীকে বিভিন্ন টার্গেটিং এ ফেলানো। তো কেমন দেখছেন এটা? আসলে এরকম হওয়া উচিত কিনা বা করণীয় কি? জনাব আল জাহিদ, যদি এই বিষয়টা যদি আপনাকেই প্রশ্ন করি, জনাব জাহিদ কিভাবে দেখছেন বিষয়টি? জি, জনাব আল জাহিদ, আপনার মাইক্রোফোনটি অফ আছে। আমরা মাসুম, জনাব তহিদুল ইসলাম মাসুম, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছিলেন? জনাব মাসুম, সাউন্ড কি আসতেছিল না, সাউন্ড আসতেছিল না। জি, জি জনাব মাসুম। জনাব মাসুম, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব মাসুম, তৌহিদুল ইসলাম মাসুম, সাউন্ড আসতেছিল না। জনাব আল জাহিদ, জনাব আল জাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মাসুম ভাইকে এবং আমাকে যে প্রশ্নটি করা হয়েছে, সেই প্রশ্নে যে ট্যাগিং এর রাজনীতি, সেই ক্ষেত্রে না, সেটা আমি কতটুকু আমি বাস্তব, ট্যাগিংটা কতটুকু বলতে বাস্তব তা চাচ্ছিলাম না। আপনারা সেটা বিবেচনা হচ্ছে করবেন। জনাব আল জাহিদ, আমি ট্যাগিংটা বলতে চাচ্ছিলাম না। সেটা হচ্ছে দেখেন, একটা রাজনৈতিক দলের ভূভ্রান্তি থাকবেই বিভিন্ন চলার ক্ষেত্রে। তো সেটা সমালোচনাকারীদেরকে যে আমরা আলোচনা ফেসিস্ট, সমালোচনা। হ্যাঁ, ফেসিস্ট আমরা সমালোচনা করলে আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখাতো, সেম একই ভাবে কারণ কোন দলের সমালোচনা করলে আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি বা হচ্ছে হুমকি ধমকি একই ভাবে হচ্ছে। তো আসলে গালাগালি বিষয়টা করা কিভাবে হচ্ছে। দেখছেন? হ্যাঁ, সেটাই। হুমকি ধামকি তো চলে, পাশাপাশি এখন গালাগালি করা হয়, এমন ভাষায় গালাগালি করা হয়, আমরা আসলে যেই টপিকে আলোচনা সেই টপিকটা না দেখে সবাই এখন কমেন্ট সেকশনে চলে যায়, এবং কমেন্ট গুলা পড়তে পড়তেই আমাদের বাচ্চারা, আমাদের ছোট ভাইয়েরা গালাগালির এক্সপার্ট হয়ে যাচ্ছে, এবং সেই গালাগালিগুলা সমাজে প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে। কেউ বলছে বস্তির ছেলে, বস্তি থেকে উঠে আসা রাজনীতিবিদ, কেউ বলছে নানান ভাবে। এই যে আমাদের নতুনত্ব, এই নতুনত্বের কথাই বলছি, যে আমাদের নতুনত্বের মধ্যে নতুন ভাবে পুরাতন কালচারটাই ফিরে এসেছে। নতুন ভাবে পুরাতন কালচার যদি আমরা ফিরে আনি, তাহলে মানুষ সহজেই হতাশ হয়, এবং সেই হতাশা আমি শোনা যাচ্ছে না। জি আল জাহিদ। মাস্টারতে যদি না পারি, আদতে আমরা আসলে বাংলাদেশের ইনক্লুসিভ ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। আমাদের এই সংস্কৃতি বন্ধ করতে হবে, এবং সেটার জন্য কারা কারা দায়ী, এটা আমাদের দর্শকের বিবেচনা একরকম আছে, আবার আমাদের দর্শকদের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আছেন। সুতরাং আমি সকলকেই বলবো যে রাজনীতি একটা রাজাদের নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি। সেই পরিচালনার মধ্যে আমাদের নেতৃত্ব যারাই এটাকে কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সম্ভাবনা, এই সম্ভাবনাময় ব্যক্তি প্রত্যেকেই যেন তার তার রাজনৈতিক দল এবং সে নিজেও এই ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন, এবং হচ্ছে রাজনীতিতে অন্যের মতকে সহিষ্ণু হওয়া, মানে পরসহিষ্ণু হওয়া, এবং নিজের মতকেও
ইস্টাবলিশ করার ক্ষেত্রে যে ব্ল্যাশিং করা হয়, সেই ব্ল্যাশিং কে মানে আঁকড়ে না ধরে যুক্তি এবং নিজের কাজকে প্রতিস্থাপন করার মধ্য দিয়েই আসলে সেটা আমাদেরকে বিশ্বাসযোগ্যতায় পৌঁছাতে হবে। আমরা এই ধরনের গালাগালির সংস্কৃতি চাই না, হুমকির সংস্কৃতি চাই না, পরে সমস্যা হবে এই ধরনের সংস্কৃতি আমরা পুনরায় দেখতে চাই না। ধন্যবাদ জনাব আল জাহিদ। ধন্যবাদ জনাব আল জাহিদ। আমরা প্রোগ্রামটি শেষের দিকে, প্রিয় দর্শক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছি। আমরা জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনার কাছে শেষবারের মতো দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের যে ডাকসু নির্বাচন হলো সবকিছু মিলে যদি সংক্ষিপ্ত আকারে কিছু বলতেন। জি জনাব মাসুম বিল্লাহ। জি জনাব মাসুম বিল্লাহ শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জনাব মাসুম বিল্লাহ শুনতে জি পেয়েছেন? জি জি শুনতে পাচ্ছি আমি। শেষবারের মতো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি আল জাহিদ, আমার সাউন্ড কি শোনা যাচ্ছিল কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। মাসুম ভাই হয়তো শুনতে পাচ্ছেন না। মাসুম ভাই স্পষ্ট সাউন্ড শোনা আমার যাচ্ছে। এখানে হ্যাঁ, আসছে। আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। মাসুম ভাইয়ের কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে না? জি হ্যাঁ, না, এখন শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। ভাই। এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি হ্যাঁ, হ্যাঁ, মাসুম বিল্লাহ ভাই শোনা যাচ্ছে। শেষবারের মতো জি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা আল জাহিদ, জনাব আল জাহিদ, আপনি কি মাসুম বিল্লাহ ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে না, পাচ্ছি না। শোনা যাচ্ছে না। আমার মনে হয় মাসুম ভাই বলার চেষ্টা করছেন, হয়তো হ্যালো, নেটওয়ার্ক আমাদের। আমি আসলে সকলের কাছেই বিদায় নিচ্ছি এবং আমাদের দর্শকবৃন্দ এবং আমাদের সমালোচক এবং উপস্থাপক সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং শেষ করার মতো শেষের দিকে এসে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মাসুম ভাই যদি মাসুম ভাইয়ের শেষ আলোচনাটা করেন তাহলে ভালো হয়। জি জি জনাব ধন্যবাদ মাসুম জাহিদ। বিল্লাহ। জাহিদ ভাই খুব সুন্দর আলোচনা করছেন। আর ইঞ্জিনিয়ার জামালউদ্দিন ভাই, যে আমি যেটা বলছিলাম, যে এই যে তরুণ নেতৃত্ব আমরা গতকাল ডাকসুর মাধ্যমে পেয়েছি, আমরা আশা করি যে এই তরুণ নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। সবশেষে যেহেতু সময় শেষ, আমি শুধু বলবো আজকের যে আম, আলোচক দুজন, আমাদের জাহিদ ভাই প্লাস মাসুম ভাই খুব সুন্দর আলোচনা করেছে, এবং ইঞ্জিনিয়ার জামালউদ্দিন ভাই খুব সুন্দর উপস্থাপনা করছে। সর্বোপরি সাথে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন দর্শকরা, কষ্ট করে আমাদের এই আলোচনা শুনেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জনাব তৌহিদ ইসলাম মাসুম, শেষবারের মতো দর্শকদের উদ্দেশ্যে যদি ধন্যবাদ। আসলে 24 পরবর্তীতে আমরা এই নির্বাচন প্রক্রিয়াটা যেন নরমালাইজ করা যায়, এটা আমরা চেষ্টা করছিলাম। সো আলটিমেটলি ডাকসুর মাধ্যমে সেটা হয়তো স্টার্ট হয়েছে। আমরা আশা করছি জাতীয় নির্বাচন পর্যন্ত বাকি যে নির্বাচনগুলো হবে সবগুলো ফেয়ার এবং প্রপারলি হবে বলে আমরা আশা করছি। এবং এটার মাধ্যমে যোগ্য মানুষগুলাই যোগ্য নেতৃত্ব আসবে এবং ভবিষ্যতে বাংলাদেশকে প্রপারলি লিড করবে, সেটা আমরা এক্সপেক্ট করছি আর কি। লেটস সি হোয়াটস হ্যাপেন অ্যান্ড থ্যাংক ইউ। যারা আমার সাথে ছিলেন, আরো সহ আলোচক, সবাইকে ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে থাকার জন্য, এবং আমাদের বিজ্ঞ অতিথিদেরকেও জাগরণ টোয়েন্টি4 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো প্রোগ্রামে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।